টার্নিং পয়েন্টের পেজ থেকে টার্নিং পয়েন্টের পরিবার সবাইকে স্বাগত জানাচ্ছে। অলরেডি আমাদের ডিক্লেয়ার করা ছিল যে আজকে অনুষ্ঠিতব্য আমাদের ব্যাংকের যে এক্সামটা হয়ে গেল সেই এক্সামের আমরা একটু সলিউশনগুলো দেখার চেষ্টা করব। কিন্তু তার আগে অলরেডি আমার ডানে এবং বামে অনেকগুলো পরিচিত মুখ মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেই পরিচিত মুখের কাছ থেকে দু একটা কথা শুনেই হচ্ছে আমরা মূল সলিউশনগুলোর দিকে চলে যাব। প্রথমে একটু চলে যাচ্ছে আমাদের তারেক স্যারের কাছে। তারেক স্যার, আচ্ছা, আশা করি আজকে প্রশ্নটা আমার কাছে মোটামুটি মানসম্মত প্রশ্ন মনে হয়েছে এবং আপনারা সবাই ভালো পরীক্ষা দিয়েছেন, এইটুকু প্রত্যাশা তো আমার থাকতেই পারে। এবং আমি বলবো আমাদের সাথে সলিউশন মিলিয়ে নেবেন, মিলানোর পর আবার পড়ালেখার টেবিলে বসে যাবেন যাদের 18 তারিখের পরীক্ষা আছে। বেশি চিন্তা দুশ্চিন্তা কোনো কিছুই করা যাবে না, জাস্ট হচ্ছে গিয়ে এটা মিলানোর পরে আবার 18 তারিখের প্রিপারেশন নিতে বসে যেতে হবে, ঠিক আছে? আর ইন দ্য মিন টাইম আপনারা একটু কমেন্ট করে বসেন, কারো যদি সাউন্ডে প্রবলেম মনে হয় বা ভিডিওতে প্রবলেম মনে হয় এই কমেন্টগুলো একটু করে ফেলেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, বাপি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। অলরেডি বাপি ভাইয়ের কাছে অনেকগুলো ফোন নাম্বার চলে আসছে, মানে ফোন কল চলে আসছে যারা আমাদের সঙ্গে অফলাইন এবং অনলাইনের হচ্ছে স্টুডেন্ট ছিলেন। বাপি ভাই তাদের কাছে কি ইনফরমেশন পাইলেন একটু বল। আচ্ছা, আজকে অনেকেই ফোন দিয়েছেন আপনারা এবং বলেছেন পরীক্ষা খুবই চমৎকার হয়েছে। আমরা বরাবরই বিশ্বাস করি টার্নিং পয়েন্টের সাথে থাকলে পরীক্ষা ভালো হবে। কেন দেখেন, লাস্টে যে আমরা কয়েকটা ক্লাস দিলাম, তারেক স্যার 3টা ক্লাস নিলেন, এরপরে মিজান স্যার একটা ক্লাস নিলেন, সুমন স্যার ক্লাস নিলেন, ঠিক আছে? আর হচ্ছে পরীক্ষা নিলাম আমরা 2টা মডেল টেস্ট। আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের মডেল টেস্টে আপনি ফাইনাল পরীক্ষায় চমৎকার একটা সোয়া পাবেন। এটা কিন্তু অলরেডি পেয়ে গেছেন, যারা ফোনে জানাইছেন অসংখ্য ধন্যবাদ। একটা কথা মনে রাখবেন যে আপনি যদি আজকে পরীক্ষায় ভালো করে থাকেন, আমাদের সাথে তো অ্যান্সার মিলাই ফেলবেন। ভালো করে থাকলে আপনাকে কি করতে হবে? রিটেনের জন্য পড়তে হবে। আর যদি কোনো মতো খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এমসিকিউর জন্য পড়তে হবে। তার মানে মেসেজটা হচ্ছে আপনাকে পড়তেই হবে। এই জন্যই আমাদের সাথে থাকেন, অ্যাক্টিভ থাকেন। আর একটা জিনিস হচ্ছে আপনাদের মতে কাট মার্কস আজকে কত হতে পারে একটু কমেন্টস করবেন প্লিজ। হ্যাঁ, আমরা তো একটা চমৎকার ডিসিশনে আসবই, কিন্তু আপনাদের মন্তব্য শুনতে চাই। ওকে স্যার। এবারে বাংলার কোশ্চেনের ব্যাপারে একটু সবুজ স্যারের কাছে চলে যাই, যে আজকে পরীক্ষাতে যে বাংলার কোশ্চেনগুলো আসছে সেইটার প্যাটার্নটা আসলে কেমন ছিল সবুজ স্যার? আমরা জানি যে গত সপ্তাহে বাংলার প্রশ্নটা আমাদেরকে খুবই হতাশ করেছিল, কিন্তু এই সপ্তাহের প্রশ্নটা, আজকের প্রশ্নে কিন্তু বাংলা প্রশ্নটা খুবই চমৎকার প্রশ্ন হয়েছে এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন হয়েছে, ব্যালেন্সড কোশ্চেন হয়েছে। মুখস্থ জিনিসগুলো একটা দুইটা একটু কঠিন মনে হলেও ব্যাকরণিক প্রশ্নগুলো কিন্তু খুবই কমন টাইপের, যে প্রশ্নগুলো যেগুলো নিয়মিত এসে থাকে, যে ধরনের প্রশ্ন হওয়া উচিত, আমার কাছে মনে হচ্ছে একটা চমৎকার ব্যালেন্স প্রশ্ন হয়েছে। আমরা একটু পরে ইনশাআল্লাহ সেটা সলভ করব। ওকে, থ্যাংক ইউ। মিজান স্যার খুব এক্সাইটেড আজকে, কারণ আমাদের ইংলিশের আক্তার, মুস্তাফিজ, হ্যাঁ তো রিপন, হ্যাঁ খুব ভালো লাগলো কমেন্ট গুলো দেখে। মুস্তাফিজ, আক্তার দুজনের কমেন্ট দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের মিজান স্যার খুব এক্সাইটেড, কারণ আমাদের ইংলিশের পোর্শনে যে কোশ্চেনগুলো আজকে পাওয়া গেছে তার ম্যাক্সিমাম, তো নাকি ম্যাক্সিমামই হচ্ছে আমাদের লেকচার শিট থেকে কমন এবং স্যারের ক্লাসগুলো থেকে অলরেডি কমন চলে আসছে। আমরা শুরুই করব ইংলিশ দিয়ে, টেনশন করার কোনো কারণ নেই, কিন্তু তারপরেও আমরা একটু মিজান স্যারের কাছ থেকে একটু শুনে আসি। আমরা একটু ইংলিশে স্যার যেটা বললেন, আসলে আমি আজকে এক্সাইটেড, বিকজ হচ্ছে আমি বসে বসে প্রত্যেকটা শিট থেকে খুঁজে খুঁজে বের করছি কত নাম্বার সিরিয়ালে প্রশ্ন ছিল, কত পেজে ছিল, সেই সবকিছু আমি উল্লেখ করেছি অলরেডি, দেখাবো আপনাদের। সো আশা করি গুড একটা সেশন হবে আপনাদের প্রশ্ন সলভিং এর আপনাদের সাথে। সো এরপরে আমরা বাকি কথা বলবো প্রশ্ন সলভের সময়। আচ্ছা, আমরা একটু ম্যাডামের কাছে চলে যাই যে ইংলিশের কোশ্চেনগুলো নিয়ে। ম্যাডাম যেহেতু আমাদের সঙ্গে ইংলিশ বিষয়টা নিয়ে, ইংলিশের সাবজেক্টটা নিয়ে কানেক্টেড আছেন, উনি আজকের কোশ্চেনগুলো খুব ভালো করে দেখছেন। কোশ্চেনের প্যাটার্নটা দেখে কি মনে হয়েছে ম্যাডাম, এই কোশ্চেনগুলো কেমন? আজকে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই সব মোটামুটি রিপিট ছিল। আজকে কাটমার্কটা মনে হয় একটু বেশি লাগবে, তো আপনারা শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে একটু সলভ করে যাবেন, একটু মানে সিরিয়াসলি ওইটা দেখলে আপনার অ্যাটলিস্ট 50% মার্কস মানে কোশ্চেনে কমন থাকবে যে কোনো পরীক্ষায়। আজকের মানে এক্সামের প্যাটার্নটা ওইরকম ছিল, কোশ্চেনের প্যাটার্নগুলো ম্যাক্সিমামই সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। আপনারা ওইটা একটু সিরিয়াসলি দেখেন, দেখবেন যে মানে পরীক্ষাগুলো ভালো লাগতেছে, ইজি লাগতেছে এবং টেকা শুরু করছেন প্রিলিতে।
আচ্ছা থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা সাইফুল স্যার একটু জানান আমাদের আইটির অবস্থা কেমন, আইসিটি থেকে কোশ্চেনের প্যাটার্ন। আইসিটি থেকে কোশ্চেনের প্যাটার্ন যেটা দেখে মনে হলো সেটা হচ্ছে মানে আপনাকে যদি কমপ্লিট আইডিয়া নিয়ে যান তাহলে হয়তো আপনি পারবেন, এছাড়া পারার সুযোগ নেই। কারণ একবারই একদম সাম্প্রতিক সময় 3 সপ্তাহে 3টা পরীক্ষা হয়েছে এবং 3বারের পরীক্ষার সিস্টেম হচ্ছে 3 রকম। এবং তার স্বাভাবিকভাবে যেটা দেখে মনে হলো আইসিটি এবং সাধারণ জ্ঞান দুইটা নিয়েই যদি বলি যে আপনি যদি কোনো একটা বিশেষ জায়গায় ফোকাস করে মানে সাজেশন করে যদি পড়ার চেষ্টা করেন তাহলে আসলে কঠিন হয়ে যাবে। তো খুব শর্ট সাজেশনে যাবেন না, মানে মোটামুটি যারা এগুলো নিয়ে কাজ Elaborate করে করে যদি পড়া যায় তাহলে answer তাহলে গুলো ক্যান্সেল করা যাবে বা অ্যাটলিস্ট কম্পিটিশন গুলো ফেস করা যাবে। কিন্তু এটা ছাড়া যে কোনো একভাবে প্রিপারেশন নিয়ে গেলে তখন হয়তো বা পরীক্ষার হলে হয় আপনি ভুগবেন অথবা আপনি খুব ভালো করবেন। আচ্ছা আর জিকের অবস্থাটা কেমন ছিল আজকে? জিকের অবস্থাটা আজকে মোটামুটি আমার কাছে মনে হয়েছে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন। জিকের কোশ্চেন নিয়ে আমি বলবো না খুব সহজ ছিল, হ্যাঁ কিছু কোশ্চেন আসলেই অনেক সহজ ছিল, তবে বেশ কিছু কোশ্চেন আসলে বেশ জটিল ছিল। মানে জটিল ছিল বলতে আমি বুঝাবো যে বেশ কনফিউজিং ছিল, অনেক কনফিউজ হওয়ার কথা। তো ওভারঅল জিকে দেখে মনে হয়েছে যে স্ট্যান্ডার্ড কোশ্চেন। ওকে তাহলে এইবারে আর আমরা টাইম কিল না করে আমরা একদম মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। ইংলিশ দিয়ে হচ্ছে প্রথম শুরু হবে। মিজান স্যার একটু আসেন, আমরা একটু ইংলিশের ব্যাপারগুলো নিয়ে Thank you. ডিটেল তথ্যগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা, আমাদের সাথে আমাদের ম্যাডামও আছেন। মার্কার গুলো কোথায়? আচ্ছা, তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি শুরুতে একটা কথা শুধু বলবো, শেয়ার দিয়ে রাখবেন, বিকজ আমি অনেক ডিটেইলসে কথা বলবো, স্যাররা বলবেন, এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে। সো কথা না বাড়িয়ে ম্যাডামকে দিয়ে শুরু করতে চাই। ম্যাডাম 1 নম্বর প্রশ্ন প্লিজ। আচ্ছা আমরা 1 নাম্বার কোশ্চেনটা দেখতেছি অডাসিয়াস। আমরা অডাসিয়াস মানে কি জানি? অডাসিয়াস মানে হচ্ছে সাহসী। এখন দেখেন তো এখানে আমরা আমাদের কি বলছে, অ্যান্টোনিম করতে বলছে তাই না? তার মানে হচ্ছে আমরা অপোজিট অ্যান্সারটা নিব। তাহলে বোল্ড মানে কি হয়? বোল্ড মানে সাহসী, এটা হয় না। ফেয়ারলেস মানে ভয় নাই, তার মানে তো এটাও সাহসীর কাছাকাছি। তাহলে টিমিড, টিমিড মানে কি? টিমিড মানে আমরা জানি ভীতু। তাহলে আর ডেয়ারিং, ডেয়ারিং মানে সাহসী। তাহলে কোনটা অ্যান্সার আসতে পারে? অ্যান্সার হচ্ছে টিমিড। আমরা এখন পরেরটায় চলে যাই তাই না? পরেরটা হচ্ছে ফ্রিভোলাস। ফ্রিভোলাস হচ্ছে তুচ্ছ। এখন সিরিয়াস, ফান, এটা হচ্ছে আপনার অ্যান্টোনিম বের করতে বলছে। ট্রিভিয়াল, সিলি। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে? অ্যান্সার হচ্ছে সিরিয়াস। আমরা পরেরটায় চলে যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু অ্যাড করতে চাই, জাস্ট আ মিনিট। আমি যখন প্রশ্ন সলভ করছিলাম তখন আমরা দেখছিলাম যাদের কাছে শীট আছে, আমার যারা স্টুডেন্ট রয়েছেন, তারা শীটের একদম 78 পেজে আপনি যান, যে যদি এই প্রশ্ন না পান আমাকে ডিরেক্টলি আপনি নক করতে পারেন যে স্যার আপনি বলছেন কিন্তু আমরা পাইনি। সো আমরা কতটা কনফিডেন্ট হলে পেজ নাম্বার দিয়েছি, সিরিয়াল নাম্বারও দিয়েছি, কত নাম্বার সিরিয়ালে আছে। যাদের কাছে এই মুহূর্তে শীটটা আছে আপনি কিন্তু চেক করে দেখতে পারেন যে আমি আসলে ইনফরমেশনটা সত্যি দিয়েছি কিনা। পরবর্তী 2 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটাও সেম, আমি 165 পেজ লিখে দিয়েছি এবং সিরিয়াল নাম্বার কিন্তু 39। সো দুইটা প্রশ্নই কিন্তু আমাদের শীট থেকে কমন। যারা মনে করেন যে আমাদের ছোট শীট পড়লে কোনো কাজ হবে না, তাদের জন্যই আসলে আমি এই কাজগুলো করেছি। অনেকে অনেক প্রশ্ন করেন স্যার অমুক বই পড়বো, তমুক বই পড়বো, অমুক টিচার হয়ে যাব, তমুক হব, এই সব দরকার নেই। শুধুমাত্র আমি সবসময় বলেছি আমাদের শীট এত বেশি সমৃদ্ধ যে আর কিছু পড়া লাগে না। এই জন্যই কিন্তু আমি আজকে এই প্রমাণটা দেওয়ার জন্যই ক্লাসের সবগুলোতে মার্ক করে দিয়েছি কোনটায় কত পেজ কত নাম্বার সিরিয়াল। ম্যাডাম শুরু করেন। আচ্ছা আমরা এখন 3 নাম্বারে চলে যাই। হ্যাঁ 3 নাম্বার হচ্ছে আমরা অ্যান্টোনিম ছিলাম তাই না? অ্যান্টোনিম হচ্ছে কন্ট্রাইট, হচ্ছে অনুতপ্ত। তাহলে কি হয়? অ্যাগ্রি, অ্যাংরি, অ্যাংরি হচ্ছে রাগান্বিত। প্রোট্রাক্টেড, সারফেট, এগুলো কি কোনোটা আসে? প্রোট্রাক্টেড হচ্ছে দীর্ঘায়িত, তাহলে কোনটা আসে? রিপেন্টেন্ট, আনরিপেন্টেন্ট তাই না? হচ্ছে রিপেন্টেন্ট মানে অনুতপ্ত, আনরিপেন্টেন্ট মানে অনুতপ্ত নয়। তাহলে কন্ট্রাইট, এটার অ্যান্টোনিম হচ্ছে আনরিপেন্টেন্ট। হ্যাঁ এখন মলিফাই, মলিফাই হচ্ছে শান্ত। তাহলে শান্ত এইটা কি হবে বলেন তো? মলিফাই হচ্ছে শান্ত। এখন হচ্ছে আপনার অ্যান্সারটা কোনটা আসে? প্লাকেট, প্লাকেট মানে শান্ত। সি নাম্বারটা প্লাকেট মানে শান্ত। স্টালটিফাই, স্টালটিফাই মানেও শান্ত। মলিফাই হচ্ছে অ্যান্সার আসবে ইনফিউরিয়েট। হ্যাঁ 4-এর অ্যান্সার বি। ইনোকিউয়াস, ইনোকিউয়াস হচ্ছে ক্ষতিকর নয়। তাহলে ইনোকিউয়াস কি হবে? হার্মলেস হচ্ছে ক্ষতিকর নয়। ইনসিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট মানে তাৎপর্য নেই। জেন্টাল, এটাও হবে না। তাহলে ইনোকিউয়াস কি হবে? ডেঞ্জারাস। ম্যাডাম আমাদের 3টাই প্রশ্ন ছিল আমাদের পেজ থেকে। কোন পেজ থেকে আমি একটু দেখাতে চাই। আমরা 3 নাম্বার প্রশ্নটা ছিল পেজ নাম্বার 105, সিরিয়াল নাম্বার 30,
এবং হচ্ছে আমাদের যে 4 নাম্বার প্রশ্নটা আছে এটা কিন্তু সিরিয়াল নাম্বার 193 এবং হচ্ছে সিরিয়াল নাম্বার 133। সো আমি চাবো যে আপনারা একটু মিলিয়ে নেবেন যে আসলে ঠিক বলছি কিনা, ঠিক তথ্য আপনাদেরকে দিচ্ছি কিনা। আচ্ছা, আমরা পরবর্তী যে 5 নাম্বার প্রশ্নটা আছে এটাও কিন্তু সেটার পেজ নাম্বার 17 এবং সিরিয়াল নাম্বার 29। পরবর্তীতে ভিডিও পজ করে 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 আপনি চাইলে মিলিয়ে দেখতে পারেন আসলে আমাদের শীট থেকে কমন ছিল কিনা। পরবর্তী প্রশ্নে চলে যাব, প্রশ্ন নাম্বার 6। এই প্রশ্নটা একটু খেয়াল করব, প্রশ্নে কিন্তু আমাদের চাওয়া হয়েছে সিনোনিম। সো এই যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নের শুধু সিনোনিমগুলো আমি বলছি, কারণ এখানে বাকিগুলো না বললেও চলে, শুধু উত্তরগুলো জানলে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো একটু খেয়াল করবো, আমাদের লেখা আছে এখানে ইউবিকুইটাস, এটার মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। তো ছড়িয়ে যাওয়ার একটাই এখানে সিনোনিম আছে, সেটা হচ্ছে ওয়াইড স্প্রেড। এখানে ইনভিজিবল, লোকাল, রেয়ার এগুলোর মিনিং আপনারা জানেন, এজন্য বলছি না। পরবর্তী শব্দে চলে যাব, পারফাংটরি। আমাদের শীটে একদমই হুবহু। আপনি একটু, আমি বারবারই বলতে চাচ্ছি যে আপনি একটু যান। আমি আজকে বসে বসে বললাম না, প্রত্যেকটা পেজ নাম্বার থেকে ঘেটে ঘেটে খুঁজে বের করে আনছি যে আসলে কি আমাদের শীট থেকে কমন আসে কিনা, সেটা জানানো উচিত শিক্ষার্থীদেরকে। সো একটু খেয়াল করবেন, আমরা এরপরে যে প্রশ্নটা পেয়েছি এটা লেখা আছে পারফাংটরি, এটাতে আমরা দেখছি ভাষা ভাষা। তো ভাষা ভাষা সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করব সুপারফিশিয়াল, ব্যবহার করব সুপারফিশিয়াল। গো ফর দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামিলিওরেট করা, মানে আরো বেশি এক্সাজারেট করা, ইন্টেন্সিফাই করা, বাড়ানো, ইমপ্রুভ করা। সো ডেফিনেটলি এটার উত্তর হবে ইমপ্রুভ। গো ফর দ্য নেক্সট ওয়ান, আমরা এখানে দেখতে পাচ্ছি অসপিশিয়াস রয়েছে, এটারও সিনোনিম জানতে চেয়েছে। অসপিশিয়াস মানে হচ্ছে পক্ষে, অসপিশিয়াস শব্দের অর্থ হচ্ছে পক্ষে। সো এখানে যদি আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে পক্ষে শব্দটার মিনিং কি, বিশেষ করে আপনি যদি আমাদের শীটের ভোকাবুলারি পার্টটা মুখস্থ না রাখেন, আমি যদি এই 4টা ভোকাবুলারি মিনিং না জানি, তাহলে কোনোভাবেই উত্তর দেওয়া সম্ভব না। শুধু আপনি জানলেন যে অসপিশিয়াস মানে পক্ষে বা অনুকূলে, তাহলেই হবে না, বাকি 4টার মিনিংও জানতে হবে। এটার জন্য কি করতে হবে আমি বলছি, যেহেতু আমাদের শীট থেকে কমন, সো আপনি কি করবেন, শীটের যে প্রশ্নগুলো আছে, শীটের যে বিষয়গুলো আছে, এগুলো বারবার 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 রিভাইজ করতে থাকবেন। আচ্ছা, সো এইখানে উত্তরটা হবে প্রপিশিয়াস, এটার উত্তর হবে প্রপিশিয়াস। পরেরটা চলে যাব, আমরা দেখতে পাচ্ছি জিঙ্গোইজম, এটাতে আমরা উত্তর হিসেবে নিব হচ্ছে, এটার অর্থ হচ্ছে দেশপ্রেম। সো দেশপ্রেমের অর্থ হচ্ছে, আমরা তো এখানে বাকিগুলোর অর্থ সবাই জানি, অনেকেই ভুলে ভুলে হয়তো অল্ট্রুইজম লাগিয়েছেন পরোপকার হিসেবে, কিন্তু এই পরোপকার আর দেশপ্রেম একই জিনিস নয়। এটাতে আমরা বসাবো হচ্ছে ম্যাডাম কোনটা, চৌভিনিজম। আশা করি ভোকাবুলারি যে 10টা এবং দীর্ঘদিন পরীক্ষায় ভোকাবুলারি আসছিল না, আমরা ভোকাবুলারি বিষয়টাকে একদমই সাইডে ফেলে রাখছিলাম। সো আমরা এখন থেকে ডেফিনেটলি এফবিএস যদি কখনো প্রশ্ন আবার করে, তখন অবশ্যই ভোকাবুলারি ছাড়া পরীক্ষার হলে যাব না। সো এখন আমরা যেটাতে চলে যাব, আমাদের একদম গ্রামার না সরি, এখানে রয়েছে দুইটা হচ্ছে স্পেলিং। স্পেলিং এর প্রথমটা আমাদের শীট থেকে, এখন আপনি যদি বলেন স্যার দ্বিতীয়টাতে তো পেজ নাম্বার দেননি, কেন দেয়নি, এটা একটা বিষয় আছে। আমাদের সুমন স্যারকে আপনারা সবাই চেনেন, সুমন স্যার মাস্টার ব্যাচে যে ক্লাস নেন এবং সেই ক্লাসে যে শীটগুলো উনি দেন, সেখানে যদি আপনি খোঁজেন যারা আমাদের স্টুডেন্ট, তারা এই শব্দটি এখানে পাবেন। সো ম্যাডাম একটু প্লিজ। আচ্ছা, এটা তো আমাদের স্পেলিংটা হচ্ছে মুখস্থ পার্ট, এটা তো আমাদের আর বোঝানোর কিছু নেই। ডেফিনেটলি। তো এটা কি হবে, এটা হচ্ছে, এটার অ্যানসার হবে এটা রিডিকুলাস। ওই যে আমরা কথায় কথায় বলি তো ম্যাডাম, রিডিকুলাস, এটা তো হাস্যকর। ওই যে একটা ভিডিও আপনারা দেখবেন যে হাস্যকর, ওই রকম বিষয়টা আর কি, রিডিকুলাস। সো গো ফর দ্য নেক্সট ওয়ান ম্যাডাম প্লিজ। আচ্ছা, এখানে হচ্ছে প্রেসিংট, তাই না? প্রেসিংট মানে কি? প্রেসিং মানে এলাকা, তাহলে অ্যানসার হবে PRECIN সিটি। অনেকেই ভুলে ভুলে এটা দিয়েছেন হয়তো। আমাদের প্রশ্নে আমি দেখেছি দুইটা অপশনই সেম, অপশন ডি এবং অপশন এ দুইটাই সেম। সেই ক্ষেত্রে আসলে ওনারা কোনটা উত্তর নেবেন এটা আমি বলতে পারছি না। সো আপনারা যদি দিয়ে থাকেন এ, তাও কোনো সমস্যা নেই। ডি আমার মনে হয় এটাতে সবাই মার্কস পাবেন। সঠিক যেটাতে সেটাতে মানে মার্ক করতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে দুইটা বানান আমাদের কিন্তু সেম হয়েছে, ভুল হয়ে গেছে। আচ্ছা, সো গো ফর দ্য নেক্সট ওয়ান ম্যাডাম, এটা একটু দেখবেন প্লিজ। আচ্ছা, আমরা এটা হচ্ছে প্রিপজিশন থেকে আসছে, তাই না? আমরা এটা প্রিপজিশন থেকে মুখস্থ করব। প্রিফার টু, প্রিফার যখন হবে তখন টু হবে। তো আমরা যখন দেখছি এখানে টু, এখানে আমরা আর অন্য কোনো দিকে তাকাবো না, এখানে টু অ্যানসার করে দেব। ম্যাডাম যেটা বলেছেন এটাই ঠিক, তবে আমি একটু অ্যাড করতে চাই। আমরা যারা রেগুলার ক্লাস লেকচার প্যারালিজম ক্লাসটা করেছি, সেখানে আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম এন্ড বোথ ডটার এন্ড বোথ ডটার অ্যাজ ওয়েল অ্যাজ, নেইদার নট, এইদার অর, তারপরে আমরা পড়েছিলাম প্রিফার টু, দেন, তারপরে আমরা পড়েছিলাম এন্ড অর বাট, এর দুই পাশে সেম থাকে। সো প্রিফারের পরে আমরা টু বসে তুলনা করব, কখনো এখানে দেন ব্যবহার করব না। যারা আমাদের লেকচার 4 করেছেন তাদের এটা কোনোভাবে ভুল হয় সম্ভব না, মানে আপনি ভুল করতেই পারবেন না ইনশাআল্লাহ। আচ্ছা ম্যাডাম প্লিজ পরেরটা। আচ্ছা, এখানে হচ্ছে দ্য কনসার্ট ওয়াজ ক্যান্সেলড। ক্যান্সেলড
যখন হবে তখন হচ্ছে ডিউ টু মানে হচ্ছে কারণে। এখন আপনারা বাকি তিনটা অপশনই দেখেন যে বিকজ, ওয়িং টু, বিকজ অফ, এইগুলো মানেও কারণে। কিন্তু যখন আপনার মানে একটার এগেনস্টে আরেকটার মানে কন্ডিশন বোঝাবে, এগেনস্ট বোঝাবে, তখনই আপনার ডিউ টু অ্যান্সার করবেন। ডেফিনেটলি অনেকেই হয়তো ভুলে এখানে এটা ব্যবহার করে ফেলেছেন, এটা কোনোভাবে উত্তর নেওয়া যাবে না। আর এটা তো নেওয়া যাবে না ম্যাডাম, কারণ এটা কনজাংশন, তো এখানে একটা সিম্পল সেন্টেন্সে তো আমরা কনজাংশন ব্যবহার করি না। সো ডেফিনেটলি আমরা পরেরটায় চলে যাব। আমরা এই প্রশ্নটা একটু দেখব। প্রশ্নতে লেখা আছে একদমই সহজ প্রশ্ন, ইউ শুড। সো শুড একটা মডেল, আমরা তো জানি এখানে যতজন আছেন যে মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে মনে হয় কারোর ভুল হওয়া সম্ভব না। সো ডেফিনেটলি ম্যাডাম যেটা উত্তর বলেছেন এটাই টক উত্তর হবে। গো ফর দ্য নেক্সট ওয়ান। আমরা এই প্রশ্নটা দেখব। এই প্রশ্নটা হচ্ছে লাস্ট আমি যে ক্লাসগুলো নিয়েছি তার মধ্যে লাস্ট ক্লাস যেটা ছিল আমাদের যে স্পেশাল ক্লাস, সেই ক্লাসের প্রশ্ন আমি লিখে দিয়েছি। সো একটু খেয়াল করবেন, আমরা তো সবাই জানি যে ইয়ারের আগে কিন্তু আমরা ইন বসাই, ইয়ারের আগে কি বসাই? ইন বসাই। আবার আমরা যেটা মাস আছে, মাসের আগেও কিন্তু আমরা ইন বসাই, কিন্তু ডে বা ডেটের আগে কিন্তু আমরা অন বসাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সানডে। তো সানডে যেহেতু এটা একটা ডে, সো এর আগে অবশ্যই অন বসবে। তো আমরা যদি ওইখানে খেয়াল করি, আমরা কোনটা ওয়ান আছে, এটাতে ওয়ান আছে, এটাতে ওয়ান আছে, বাকি দুইটা অপশনকে বাদ দিতে হবে। এবার যদি আপনি চিন্তা করেন সামার, অন সামার নাকি ইন সামার, ডেফিনেটলি সামার একটা সময় বোঝাচ্ছে, এর আগে আমরা ইন ব্যবহার করব। সো উত্তর হবে ইন এবং ওয়ান। ম্যাডাম প্লিজ পরেরটা। আচ্ছা, এখন 17 নাম্বার আসি আমরা। 17 নাম্বার হচ্ছে কোশ্চেন হচ্ছে ড্যাশ সুগার ডু ইউ ওয়ান্ট ইন ইউর টি। এখন সুগার কি আনকাউন্টেবল নাম্বার না? আনকাউন্টেবল নাম্বারের আগে কি হয়? মাস হয়। হ্যাঁ, তাহলে এর জন্য সঠিক অ্যান্সার হচ্ছে হাউ মাচ। ডেফিনেটলি আমরা কিন্তু লেকচার 1 কিন্তু আমরা একটা চার্ট দেওয়া আছে আমাদের, যে মাছ নন কাউন্টেবল নাউনের আগে বসে, মিনি কাউন্টেবল নাউনের আগে বসে। তো সুগার আপনারা সবাই জানেন ডেফিনেটলি যে সুগার একটা নন কাউন্টেবল নাউন। ম্যাডাম যেটা বললেন যে এই জন্য আমরা সুগারের আগে কখনোই মিনি ব্যবহার করব না, ডেফিনেটলি আমরা ব্যবহার করব অবশ্যই মাছ। সো গো ফর দ্য নেক্সট ওয়ান। আমরা পরেরটা চলে যাচ্ছে 19 নাম্বার একটু দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে ভার্ব রয়েছে। আমরা যতজন এখানে উপস্থিত আছি আমরা জানি একমাত্র ভার্বকে মডিফাই করার ক্ষমতা শুধুমাত্র অ্যাডভার্বের আছে, মানে নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে শুধু অ্যাডজেক্টিভ। আর এই নাউন প্রোনাউন বাদ দিয়ে বাকি যে 6টা পার্টস অফ স্পিচ আছে তাদের সবাইকে মডিফাই করতে পারে একটাই মাত্র শব্দ, সেটা ম্যাডাম অ্যাডভার্ব। সো ডেফিনেটলি আমরা উত্তর হিসেবে কোনটাকে চুজ করব? কমফোর্টেবলি। গো ফর দ্য নেক্সট ওয়ান ম্যাডাম প্লিজ। আচ্ছা, করিম ডিসপ্লেড অ্যান এয়ার অফ, এটা হচ্ছে একটা ফ্রেজ। হ্যাঁ, তো আপনার যখন হচ্ছে এয়ার অফ নিসেন্স যখন হবে তখন কোন একটা জিনিস ল্যাক অফ নলেজ, এটার মিনিংটা হচ্ছে ল্যাক অফ নলেজ। এয়ার অফ নিসেন্স মানে ল্যাক অফ নলেজ। তো এখানে হচ্ছে সিতে আছে নিসেন্স, মানে সঠিক অ্যান্সার হবে সি। যাই হোক, whatever it is, সো আমরা এটা তো একটা ব্যাপার আছে, এখানে অমনিসেন্স যেটা রয়েছে এটাও ইউজ করা যায়। সো দুইটার মধ্যে আপনারা যদি চুজ করেন ডেফিনেটলি এটাও নিতে পারবেন, এটাও নিতে পারবেন। সো অনেকে এটাকে চুজ করতেছে মিনিং অনুযায়ী, সো আপনারা এটাকেও চুজ করতে পারেন, এটাকেও চুজ করতে পারেন। সো আমি বলবো আসলে ম্যাডাম যেটা বলছে এটা আসলে রাইট। সো গো ফর দ্য নেক্সট ওয়ান। আমরা পরেরটা চলে যাচ্ছি, 20 নাম্বারটা। সো এই প্রশ্নটা যদি আমরা দেখি, এটা একটা সেন্টেন্স আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে। সো দুই পাশে যেহেতু দুইটা ফাইনাইট ভার্ব আছে, আমাদের কনজাংশন লাগবে। সো কনজাংশন হিসেবে কখনো ইন অর্ডার টু ব্যবহার হতে পারে না, ফর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে, সো কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে। যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা ব্যবহার করব সো দ্যাট, আর যেহেতু এই পাশে পাস্ট টেন্স আছে ওই পাশে পাস্ট টেন্স হবে, এজন্য কোনোভাবে মেকে রাখা যায় না। সো ডেফিনেটলি আমরা উত্তরটা নেব এ। আর আমরা যদি মিনিং করতে যাই তাহলে উত্তরটা হবে যাতে, যে দে রিচ দ্য সিনেমা আর্লি সো দ্যাট, যাতে দে মাইট গেট আ গুড সিট, যাতে তারা একটা ভালো সিট পায়। সো যাতে অর্থে আমরা ডেফিনেটলি সো দ্যাট ব্যবহার করি, দ্যাটস ওয়াই আমরা উত্তর হিসেবে এ কে চুজ করছি। ম্যাডাম প্লিজ পরেরটা। ওকে, সো একটু খেয়াল করবেন, এই প্রশ্নটা একটু দেখবেন, লেখা আছে দ্য ম্যান। এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এই ভার্বের সাবজেক্ট আছে, এবং আমরা যদি বলি যে দ্য ম্যান মানুষটি, যার কাছে আমি বিক্রি করেছিলাম মাই হাউস অন জেন্টলম্যান। তো যার কাছে আমি বিক্রি করেছিলাম, যাকে বিক্রি করেছিলাম, যাকে বলতে আমাদের মিনিং হিসেবে ব্যবহার করতে হয় টু হুম আই সোল্ড, যার কাছে আমি বিক্রি করেছিলাম আজ জেন্টলম্যান, সেই মানুষটি হচ্ছে একজন ভদ্রলোক। তো যেহেতু এই ভার্বের সাবজেক্ট আছে, আমাদের আর সাবজেক্টের প্রয়োজন নেই, দ্যাটস ওয়াই আমরা হুমটাকে ব্যবহার করব। আর আপনারা ডেফিনেটলি জানেন টু একটা প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, টু একটা প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, আর অবজেক্টিভ প্রোনাউনটা হচ্ছে হুম, আর হুটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সো ডেফিনেটলি আমরা উত্তর হিসেবে ডি কে চুজ করব। গো ফর দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, এখন হচ্ছে আমরা 22 নাম্বার আসছি, দ্য কমিটি অ্যালং উইথ দ্য সিও হ্যাভ ডিসাইডেড।
এখন হচ্ছে আমরা অ্যালং উইথের একটা রুলস জানি না, অ্যালং উইথের পরে যেটা থাকবে আমরা সেটার সেই হিসাবে আমরা ভাব নেব। তাহলে এখানে ভার্ব কোথায় আছে? হ্যাজ একটু আমরা একটু অ্যাড করে দিতে চাই ম্যাডাম কাইন্ডলি। সো আমরা যদি খেয়াল করি along with together with দেন হচ্ছে accompanied by এবং আরেকটা শব্দ আছে হচ্ছে as well as। আমরা কখনোই এদের পরে দেখব না, আমরা সবসময় চেষ্টা করব এদের আগে দেখতে। তো আমরা দেখতে পাচ্ছি দ্য কমিটি, এটা হচ্ছে কালেকটিভ নাউন, আর আমরা জানি কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার। তো আমরা পেয়ে গেছি সাবজেক্ট সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্বকে সিঙ্গুলার পড়ব। একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিতে চাই, যারা বুঝতেছেন না এই প্রশ্নটা তাদেরকে একটু বলতে চাই যে এইখানে যদি আমরা খেয়াল করি এই অপশনটা প্লুরাল আছে, এটা প্লুরাল আছে, এটা প্লুরাল আছে, আসলে সবগুলো প্লুরাল আছে, একটাই সিঙ্গুলার আছে। সো এটা উত্তর হওয়া উচিত আসলে, ঠিক আছে। আর সহজভাবে যেভাবে বুঝালাম যে কমিটি হচ্ছে কালেকটিভ নাউন, যেহেতু সেটা সিঙ্গুলার তাহলে এদের ভার্বটাও সিঙ্গুলার হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী, দ্যাটস ওয়াই আমরা উত্তর হিসেবে নিব হ্যাজ ডিসাইডেড। আমরা কি কিছুটা প্রবলেম ফেস করছি? ওকে, সো পরেরটা চলে যাচ্ছি আমরা সিরিয়াল নাম্বার 23। এই প্রশ্নটাও দেখবো আমরা। এই প্রশ্নটা যারা আমার ক্লাস নিয়মিত করেন, আমাদের সুমন স্যারের ক্লাস করেন, আমাদের ম্যাডামের ক্লাস করেন, তাহিদ স্যারের ক্লাস করেন, তারা ডেফিনেটলি জানেন যে আমরা প্রায় বলে থাকি যে প্রিপজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ এই অংশটাকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ। প্রিপজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ এই অংশটাকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ। কি বললাম? প্রিপজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ এই জিনিসটাকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ। কোয়ালিফাইং ফ্রেজ মনে রাখবো, এই কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, তাহলে আমাদের সাবজেক্ট হবে দ্য প্রাইসেস, এটা রয়েছে প্লুরাল, তাহলে এর ভার্বটাও হবে প্লুরাল, দ্যাটস ওয়াই আমরা এটাকে চুজ করব। এবং এইখানে আমরা কোনোভাবেই এটাকে নিতে পারবো না, এটা প্লুরাল, আমাদের এটাকে নিতে এটা সিঙ্গুলার, এটাকে নিতে পারবো না, এটাও সিঙ্গুলার, এটাকে নিতে পারবো না। আর হ্যাবের পরে কখনো ভার্ব টু বসে না, হ্যাবের পরে রাইজেন বসে, সো এটা কোনোভাবে উত্তর হয় না। সো ডেফিনেটলি উত্তর হবে উত্তর অ্যানসার অপশন সি। সো গো ফর দ্য নেক্সট ওয়ান। আমরা পরবর্তীতে চলে যাব। নাউন দিয়ে শেষ এই জিনিসটাকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ। উত্তর হয় না, সো ডেফিনেটলি উত্তর হবে উত্তর। এটা একটা ফ্রেজ আসছে তাই না, এটা আমাদের মুখস্থ করতে হবে। এটা সো গো ফর দ্য নেক্সট ওয়ান। আমরা পরবর্তীতে চলে যাব। নাউন দিয়ে শেষ এই জিনিসটাকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ। উত্তর হয় না, সো ডেফিনেটলি উত্তর হবে এবং এটা একটা ফ্রেজ আসছে তাই না, এটা আমাদের মুখস্থ করতে হবে। এটা গো ফর দ্য নেক্সট ওয়ান। আমরা পরবর্তীতে চলে যাব। নাউন দিয়ে শেষ এই জিনিসটাকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ। উত্তর হয় না, সো ডেফিনেটলি এটা ফ্রেজ আসছে এটা না, এটা অবভিয়াসলি হবে। এটা আমরা পরবর্তীতে চলে যাব। নাউন দিয়ে শেষ এই জিনিসটাকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ। উত্তর হয় না, এটা ফ্রেজ আসছে এটা না, এটা অবভিয়াসলি হবে। এটা আমরা পরবর্তীতে চলে যাব। নাউন দিয়ে শেষ এই জিনিসটাকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ। উত্তর হয় না, এটা ফ্রেজ আসছে এটা না, এটা অবভিয়াসলি হবে। এটা আমরা পরবর্তীতে চলে যাব। নাউন দিয়ে শেষ এই জিনিসটাকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ। শীট পড়তে হবে, একটাই কথা, শীট পড়তে হবে। সাউন্ড ডাবল হচ্ছে, এটা ঠিক করার কাজ চলতেছে, টেনশন নেই। তো যেটা বলতেছে একটাই কথা, টার্নিং পয়েন্টের শীটের বাইরে আর কিছুই লাগবে না। আপনি যদি মনে করেন যে সত্যি সরকার অর্থে একজন ব্যাংকার হতে চান, আমি বলবো টার্নিং পয়েন্টের শীট। সো গো ফর দ্য নেক্সট ওয়ান। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শিক্ষক, আমাদের বাংলা শিক্ষক সবুজ ভাইয়ের কাছে। তো উনি আপনাদের সাথে বাকি সেশনটা কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ মিজান স্যার। এবং মিজান স্যারকে আমার পক্ষ থেকে অভিনন্দন ইংরেজিতে চমৎকার একটা খেল দেখানোর জন্য। তো আমরা চলে যাচ্ছি বাংলার সলিউশনে। বাংলা নিয়ে খুব বেশি কথা বলার আমাদের নাই, সহজ সহজ প্রশ্ন এসছে, আমরা শুধু উত্তরগুলো একটু দেখে নিতে চাই। খেয়াল করেন, আমাদের প্রশ্ন এসছে নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানানটি জানতে চাওয়া হচ্ছে। এটা আমরা খুবই কমন একটি শব্দ, এর সঠিক উত্তর হচ্ছে নিরীহ। এই শব্দটি একটু বিশ্লেষণ দেখে দিতে চাই। এই শব্দটি এসছে ইহা, ইহা এই শব্দের আগে নির যুক্ত করে এই শব্দটি হয়েছে, ঠিক আছে? শব্দটা হচ্ছে নিরীহ, নির শুরুতে রস্যইকার আছে তাই শুরুতে রস্যইকার, ইহার দীর্ঘইকার আছে তাই এখানে দীর্ঘইকার হবে। ওকে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এখানে বিনা কি, এটা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইয়ের একেবারে সরাসরি প্রশ্ন। পুরাতন ভাষার বোর্ড ব্যাকরণ বইতে অনুসর্গ অধ্যায়ে এই প্রশ্নটি রয়েছে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এখানে অনুসর্গ কোনটা? এখানে অনুসর্গ হচ্ছে বিনা। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। ৮০-২০ কোন বহুব্রী সমাসের উদাহরণ? একেবারে সরাসরি প্রশ্ন, বললাম না কোন ধরনের কোনো এখানে ঝামেলা করা হয়নি প্রশ্নে। ৮০-২০ কোন ধরনের সমাস? এটা আমাদের
সমাসের মধ্যে একদম সবচেয়ে কমন প্রশ্নগুলোর মধ্যে একটা, এটা হচ্ছে উত্তর হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী সমাস। ব্যাধিকরণ বহুব্রী সমাসের বৈশিষ্ট্য হচ্ছে এর পূর্বপদ পরপদ দুইটাই বিশেষ্য হয়। তো এখানে 80 মানে দাঁত, একটা অঙ্গের নাম, সুতরাং বিশেষ্য। 20 একটা বস্তুর নাম, মানে বিশেষ্য। যেহেতু দুইটাই বিশেষ্য, সেই কারণে এটা ব্যাধিকরণ বহুব্রী সমাস হবে। এরপরের প্রশ্ন আমাদের রয়েছে জলধি কোন ধরনের শব্দ? এটাও সরাসরি বই থেকে প্রশ্ন এসেছে। জলধি কোন ধরনের শব্দ? এই শব্দটি হচ্ছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ হচ্ছে যে সকল শব্দ প্রথমত সমাস সাধিত হয় এবং অনেকগুলো অর্থের মধ্যে থেকে একটা বিশেষ অর্থ গ্রহণ করে। তো আমরা যখন বলছি জলধি, জলধি শব্দের ব্যাস বাক্য হচ্ছে জল ধারণ করে এমন। এটা একটা সমাস সাধিত শব্দ প্রথমত। আর এই শব্দটা অনেকগুলো অর্থের মধ্য থেকে, তার ব্যুৎপত্তিগত অর্থের অনেকগুলো অর্থের মধ্য থেকে একটা অর্থ গ্রহণ করে, সেই কারণে এটা যোগরূঢ় শব্দ। তবে যোগরূঢ় শব্দ চেনা সবচেয়ে সহজ উপায় এটাই যে এটা সমাস সাধিত হয়। তো এটা যেহেতু সমাস সাধিত শব্দ, সেই কারণে এটা যোগরূঢ় শব্দ হবে। এরপর প্রশ্ন আছে যিনি বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় কি বলে? বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় কি বলে? এই প্রশ্নটির উত্তর দেখেন। অনেকে হয়তো মনে করতে পারে বিদ্বান, কিন্তু বিদ্বান হবে না। বিদ্বান বলতে বোঝায় যিনি পণ্ডিত, তাকে বলা হয় বিদ্বান। বিদ্যা লাভ করেছে যে তাকে বলা হয় কৃতবিদ্য। কৃত মানে হচ্ছে করা হয়েছে এমন। তো বিদ্যা লাভ করা হয়েছে এটা বোঝা প্রশ্ন আছে, সেই কারণে এটা উত্তর হবে কৃতবিদ্য। খেয়াল করেন পরের প্রশ্ন, অজর শব্দের প্রকৃত অর্থ কি? প্রকৃত অর্থ। এবার আমরা দুইটি প্রশ্নে এই কথাটা পেয়েছি, প্রকৃত অর্থ। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। কি জন্য ইন্টারেস্টিং একটু পরে বলছি। অজর শব্দের প্রকৃত অর্থ কি? দেখেন জড় শব্দের অর্থ কি? আমরা জানি জরা, এই যে এই শব্দটা জরা, এই জরা মানে হচ্ছে বার্ধক্য। জরা মানে বার্ধক্য। এর শুরুতে অ বসে অজর হয়েছে, অর্থাৎ বার্ধক্য নেই এমন বোঝাচ্ছে। সেই কারণে এখানে উত্তর হবে ডি, অর্থাৎ বার্ধক্যহীন। এটা হবে সঠিক উত্তর। অন্তরিক্ষ শব্দের প্রকৃত অর্থ কি? খুব ইন্টারেস্টিং এই প্রশ্নটা, কারণ অন্তরিক্ষ শব্দ আমরা কিন্তু সবসময় পড়ে এসেছি অন্তরিক্ষ মানে হচ্ছে আকাশ, বা অন্তরিক্ষ শব্দের সমার্থক শব্দ কি আকাশ, কিন্তু এখানে অপশনে কিন্তু আকাশ নেই। কেন নেই? কারণ এখানে প্রকৃত অর্থ জানতে চাওয়া হয়েছে। প্রকৃত অর্থ মানে হচ্ছে এই শব্দটাকে ভাঙলে কি অর্থ পাওয়া যায়। দেখেন এই শব্দটাকে ভাঙলে অন্তর্যুক্ত ইক্ষ, অন্তরিক্ষ হচ্ছে অন্তর্যুক্ত ইক্ষ। এখন দেখেন অন্তর মানে হচ্ছে মধ্যে, তো অন্তরিক্ষ বলতে আসলে বোঝায় পৃথিবী এবং আকাশের মধ্যের যে অবস্থান, মধ্যের যে স্থানটা, সেটাকে বলে অন্তরিক্ষ। এর অর্থের দিক থেকে যদি আমরা দেখি, প্রকৃত অর্থ পৃথিবী এবং আকাশের মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশটাকে কিন্তু বলা হয় মহাশূন্য। সেই কারণে এটার উত্তর হবে হচ্ছে সি, মহাশূন্য। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। নিচের কোনটি বিশেষণ পদ? খুবই সিম্পল। বিশেষণ মানে কি আমরা জানি দোষ গুণ অবস্থা বোঝালে বিশেষণ পদ হয়। এখানে এই যে বুদ্ধিমান, এটা একটা গুণ, তাই না? যখন আমরা বলছি বুদ্ধিমান মানুষ, তাহলে মানুষটার গুণ বোঝাচ্ছে, সেই কারণে বুদ্ধিমান হচ্ছে এখানে বিশেষণ পদ। মনে রাখতে পারেন যে কোনো শব্দের শেষে যদি এই মান থাকে, মান বান এইগুলো যদি থাকে, তাহলে সেটা সবসময় বিশেষণ পদ হয়। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। সন্ধিতে কিসের সংকোচন হয়? আমরা জানি সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন হয়। দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনিতে রূপান্তরিত হয়। তাহলে দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনিতে রূপান্তরিত হয়, তার মানে কি ধ্বনির সংকোচন হয়। সুতরাং এটার উত্তর হবে ধ্বনির সংকোচন। অনেকে কিন্তু শব্দের সংকোচন মনে করতে পারে, কিন্তু শব্দের সংকোচন এখানে যেহেতু ধ্বনির মিলন হয়, দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনিতে রূপান্তরিত হয়, তাই এটা উত্তর হবে ধ্বনি। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? আমরা জানি ক্রিয়াপদকে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ধাতু, আর তার সঙ্গে যেটা যুক্ত হয় সেটাকে বলা হয় বিভক্তি। অনেকে হয়তো প্রত্যয় মনে করতে পারে, যদি এখানে ধাতুর জায়গায় প্রকৃতি কথাটা থাকতো, প্রকৃতির সঙ্গে কি যুক্ত করে ক্রিয়া হয়, তখন উত্তর হতো প্রত্যয়, কিন্তু যখন ধাতু বলবে তখন উত্তর হবে বিভক্তি। ঠিক আছে, ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা জিনিস মনে রাখবেন, উপাদান কথাটা বললেই সেটার উত্তর হবে ধ্বনি। উপাদান বললে সেটার উত্তর কি হবে? ধ্বনি। উপকরণ বললে এটা বাক্য হতো, কিন্তু উপাদান মানেই ধ্বনি, তাহলে ভাষার ক্ষুদ্রতম উপাদান হবে এখানে ডি, অর্থাৎ ধ্বনি হবে উত্তর। পরের প্রশ্নে যাই। মা রান্না করছেন, এখানে করছেন কোন ক্রিয়া? আচ্ছা, এখানে একটু অনেকে কনফিউজড হতে পারেন, কারণ করছেন অনেকে মনে করতে পারে এটা তো সমাপিকা ক্রিয়া হচ্ছে, আবার সকর্মক অকর্মকের মধ্যেও ফেলতে পারেন, কিন্তু দেখেন এটা কিন্তু সরাসরি সমাপিকা ক্রিয়া কি জিনিস আমরা জানি, যেই ক্রিয়া বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, বাক্যটাকে কমপ্লিট করতে পারে, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটার উত্তর হবে সমাপিকা ক্রিয়া। সমাপিকা অসমাপিকা থাকলে সেখানে সকর্মক অকর্মকের অপশন দেখারই দরকার নাই। পরের প্রশ্ন হচ্ছে কোনটি সঙ্গীত শব্দের সন্ধি বিচ্ছেদ? এটাও কমন প্রশ্ন, আমাদের সরাসরি আমাদের শীট থেকে বই থেকে এসছে। খেয়াল করে কোনটি সঙ্গীত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? আমরা জানি নিয়মটা হচ্ছে শব্দের মধ্যখানে যদি অনুস্বার থাকে, এই অনুস্বারের জায়গায় শুধু ময়ে হস বসিয়ে দিলে সেটা সন্ধি বিচ্ছেদ হয়ে যায়। তাহলে এখানে স ঠিক আছে, অনুস্বারের জন্য এই দেখেন ম বসেছে,
তারপরে গীত বসে গেছে, তাহলে এটা হবে উত্তর, সমযুক্ত গীত, এটা হবে আমাদের এই প্রশ্নটার উত্তর। পরের প্রশ্ন বলছি পাশাপাশি পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে কি বলে? আচ্ছা, এটা একেবারে সহজ প্রশ্ন, আমাদের একটু আগে এটা প্রশ্ন আমরা দেখলাম। পাশাপাশি দুটো ধ্বনির মিলনে এক ধ্বনি সৃষ্টি হওয়াকে কি বলে? আমরা জানি দুটো ধ্বনির মিলন হলে সেটাকে সন্ধি বলে, তাই না? তো এটার উত্তর কিন্তু হবে সন্ধি। অনেকে আবার স্বরসন্ধি বিসর্গ সন্ধি এগুলো মনে করতে পারে, কিন্তু স্বরসন্ধি বিসর্গ সন্ধি এগুলো উত্তর হতো যদি এখানে দুটো ধ্বনির কথা না বলে বলতো দুটো স্বরধ্বনির মিলনে বা একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনির মিলনে, এইরকম প্রশ্ন থাকলে এইগুলোর মধ্যে উত্তর হতে পারতো। কিন্তু যেহেতু শুধু সরাসরি দুটো ধ্বনির কথা বলেছে, তাহলে এটার উত্তর হবে সন্ধি। এরপরের প্রশ্ন রয়েছে জগতে অসম্ভব বলে কিছু নেই, গঠন অনুসারে এটা কোন ধরনের বাক্য? খুবই সিম্পল, আমরা জানি এই বাক্যে কয়টা সমাপিকা ক্রিয়া আছে দেখেন। জগতে অসম্ভব বলে কিছু নেই, এখানে ক্রিয়াটা হচ্ছে নেই, না থাকা, এটা হচ্ছে ক্রিয়া। হ্যাঁ, তো এখানে একটাই সমাপিকা ক্রিয়া আছে, যেহেতু একটাই সমাপিকা ক্রিয়া আছে সেই কারণে এটা সরল বাক্য। আমরা জানি একটা সমাপিকা ক্রিয়া থাকলে সেটা সরল বাক্য হয়। যে ব্যক্তির দুহাত সমান চলে, এক কথায় প্রকাশ, এটাও খুব কমন একটা এক কথায় প্রকাশ। যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে বলা হয় সব্যসাচী। সচেষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সচেষ্ট মানে কি? যে চেষ্টা করছে। তাহলে বিপরীত কি? যে চেষ্টা করছে না। চেষ্টা করছে না এটা বোঝাতে এখানে কোন শব্দটা ব্যবহৃত হচ্ছে দেখেন তো। দেখেন এই যে নিশ্চেষ্ট, নিশ্চেষ্ট মানে কি? চেষ্টা করে না যে। তাহলে সচেষ্ট মানে চেষ্টা করছে যে, নিশ্চেষ্ট মানে চেষ্টা করছে না যে। তাহলে সচেষ্ট বিপরীত শব্দ হবে কোনটা? তাহলে নিশ্চেষ্ট। যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে কি বলে? আমরা জানি এক বা একাধিক শব্দ বা শব্দ সমষ্টি যদি মনের ভাব প্রকাশ করতে পারে তাহলে তাকে কি বলে? বাক্য বলে, তাই না? তো যেহেতু মনের ভাব সম্পূর্ণ প্রকাশের কথা বলছে সে কারণে এটার উত্তর হবে সি, অর্থাৎ বাক্য। বিভক্তির নাম শব্দকে কি বলে? এখানে আমাদের একটু অপশনে এখানে একটু অপশনগুলো ভুল চলে এসেছে আমাদের এখানে। বিভক্তির নাম শব্দকে কি বলে? এটা আমাদের পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল এখানে একটা খুব দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার করেছে, সেটা হচ্ছে একই উত্তর, এটা উত্তর হচ্ছে প্রাতিপদিক, কিন্তু বানান ছিল কিন্তু দুই রকম। হ্যাঁ, দেখবেন প্রথম ক নম্বরে ছিল হচ্ছে প্রাতিপাদিক একটা অপশন ছিল, আর আরেকটি অপশন ছিল প্রতিপাদিক। হ্যাঁ, বাস্তবতায় কি জানেন? বাস্তবতায় হচ্ছে এই দুইটার একটাও শুদ্ধ না। এই প্রশ্নের শুদ্ধ উত্তরটা দেয়নি। আসলে এই প্রশ্নটা শুদ্ধ উত্তর হবে প্রাতিপদিক। প্রাতিপদিক। হ্যাঁ, এখানে আসলে বানান মিস্টেক করেছে, এটা হচ্ছে টাইপিং মিস্টেক করেছে এরা। তো যেহেতু প্রাতিপদিক হবে, প্রতিপাদিক হওয়ার কোনো সুযোগই নাই, সেই কারণে এখানে আসলে এটা উত্তর করতে হবে প্রাতিপাদিক, এটা উত্তর করতে হবে, এটাই উত্তর নেবে। যদিও সঠিক উত্তর এটা না, সঠিক উত্তর হবে এইটা প্রাতিপদিক। প্রথমটায় আকার হবে, দ্বিতীয়টায় কিন্তু এই আকারটা হবে না। ঠিক আছে, চলে আসেন পরের প্রশ্নে। অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি? অগ্নি শব্দের সমার্থক শব্দ হচ্ছে আমাদের এখানে কৃষাণু, এটা মুখস্থের জিনিস, আলোচনার কিছু নাই। আকাশ শব্দের সমার্থক কোনটি? খেয়াল করে দেখেন আকাশ শব্দের অর্থ কোনটি? আমরা একটা শব্দ পড়েছি না, নীলাম্বর, নীল অম্বর যার, পড়েছেন না এর মধ্যে সমাসের মধ্যে? নীল অম্বর যার, নীলাম্বর মানে কি? আকাশ, মানে নীল শরীর যার। এই অম্বর মানে হচ্ছে আসলে আকাশ। ঠিক আছে, অম্বর মানে কি? আকাশ। তো আকাশ শব্দের সমার্থক যদি বলে তাহলে সেটা উত্তর হবে অম্বর। আচ্ছা, এবার চলে আসি আঘাতের সমার্থক নয় কোনটি? আঘাতের সমার্থক নয়, খেয়াল করেন প্রতিঘাত মানে কিন্তু পাল্টা আঘাত, তার মানে এটা আঘাতের সাথে কিন্তু একই রকম অর্থ দিচ্ছে। ব্যথা, আঘাত থেকে প্রাপ্ত যেই কি বলা যায় যন্ত্রণা, সেটাকে বলে ব্যথা। আবার যন্ত্রণাও কিন্তু আঘাতেরই একটা সমার্থক ধরনেরই শব্দ। যদিও ব্যথা যন্ত্রণা এগুলো সরাসরি আঘাতের সমার্থক না, কিন্তু আঘাতের অর্থের মতোই অর্থ দেয়। এখানে একটা মাত্র শব্দ আছে যেটা আঘাতের অর্থ দেয় না, সেটা হচ্ছে জ্বালা। জ্বালা মানে হচ্ছে ওই যে কি বলা যায় দহন করা বা দাহন করা, আগুন দিয়ে পোড়ানো। ঠিক আছে না? তো সেই কারণে এই জ্বালাটা হবে আঘাত শব্দের সমার্থক নয়, এর উত্তর হবে জ্বালা। এবার আসে নন্দিত, এর বিপরীত শব্দ কোনটি? নন্দিত মানে কি? নন্দিত মানে হচ্ছে যাকে প্রশংসা করা হয়, অর্থাৎ প্রশংসিত। এর বিপরীত কি? আমরা জানি প্রশংসার বিপরীত হচ্ছে নিন্দা, সেই কারণে নন্দিত এর বিপরীত শব্দ কোনটি হবে? নিন্দিত। চলে আসেন পরের প্রশ্নে। সামান্য বিরতি নির্দেশ করে কোন জ্যোতি চিহ্নটি? সামান্য বিরতি মানে এই যে চারটা দেওয়া আছে এর মধ্যে সবচাইতে কম সময় বিরতি দেওয়া লাগে কোন চিহ্নে? এটা আমাদের প্রশ্ন। খেয়াল করে দেখেন এর মধ্যে এই দাড়ি এবং কোলন এই দুটাতে কিন্তু 1 সেকেন্ড সময় বিরতি দেওয়া লাগে, 1 সেকেন্ড। আচ্ছা, সেমিকোলনে দেওয়া লাগে 1 বলার দ্বিগুণ সময়, 1 বলার দ্বিগুণ সময়। আর কমাতে দেওয়া লাগে 1 বলতে যে সময় লাগে। তো তার মানে
দেখা যাচ্ছে সেমিকোলনের চাইতে কমাতে কম সময় লাগে, আবার এক বলতে কিন্তু 1 সেকেন্ডের অনেক কম সময় লাগে। অর্থাৎ এখানে যে 4টি অপশন আছে এর মধ্যে কমাটাতে যেহেতু মাত্র এক বলতে যেটুকু সময় লাগে ততটুকু বিরতি দিতে হয়, সে কারণে কমা হবে এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে আমাদের 4টি বানান আছে। দেখেন এখানে আমাদের শারীরিক শব্দটা তৈরি হয়েছে কিভাবে? শরীর যুক্ত ইক। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে শরীর শব্দে আমাদের এই যে প্রথমটা দীর্ঘ ইকার আর ইক বানানে হ্রস্ব ইকার, তার মানে শারীরিক বানানটাতে অবশ্যই প্রথম ইটা দীর্ঘ ইকার হবে, পরের ইটা হ্রস্ব ইকার হবে। এই অপশন আমাদের আছে কোনটাতে? এই যে বি নম্বরে, শারীরিক প্রথমটা দীর্ঘই পরেরটা হ্রস্বই। এটা হচ্ছে সঠিক উত্তর। তো আজকের প্রশ্ন সব মিলিয়ে আমার মনে হয় যে খুবই চমৎকার প্রশ্ন হয়েছে এবং প্রত্যেকেরই মোটামুটি 20-এর উপরে এই প্রশ্নে পারা উচিত। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো পরবর্তী আপনাদের সময়ের জন্য। আল্লাহ হাফেজ। আর আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের শুভ্র স্যারকে ম্যাথ সমাধান করার জন্য। থ্যাংক ইউ শুভ স্যারকে। আচ্ছা, আমরা অলরেডি দুইটা সাবজেক্টের হচ্ছে সলিউশন পেয়ে গেছি আমাদের ম্যাথ এবং ম্যাথে এখন যাব বাংলা এবং অলরেডি ইংলিশের সমাধান হয়ে গেছে। এবারে ম্যাথের পোর্শনটা নিয়ে একটু কথাবার্তা বলি। মোটামুটি যারা একটু দেখা যায় যে আপনার প্রিভিয়াস কোশ্চিন নিয়ে একটু আলোচনা করার সুযোগ পাইছেন বা বাসায় দেখার সুযোগ পাইছেন, তাদের জন্য মনে হয় না যে ম্যাথের কোশ্চিনটা আসলে খুব বেশি ঝামেলা হওয়ার কথা। অ্যাজ ইউজুয়াল কোশ্চিনের মতনই হচ্ছে ম্যাথের কোশ্চিনগুলো হয়ে গেছে, খুব সহজ প্যাটার্নেরই কোশ্চিন চলে আসছে, খুব যে বিপজ্জনক কোনো কোশ্চিন আছে বিষয়টা এরকম না। ঠিক আছে, চলেন আমরা একটু দেখার চেষ্টা করি, দেখি কি দাঁড়াচ্ছে। 1 নাম্বার কোশ্চিন অর্থাৎ 51 নাম্বার কোশ্চিন, যেটা ম্যাথের 1 নাম্বার আর আমাদের মূল কোশ্চিনের হচ্ছে 51 নাম্বার। কোশ্চেনটা অলরেডি চলে আসছে হচ্ছে আপনার ভেন ডায়াগ্রাম থেকে। কোশ্চেনে কি বলতেছে দেখেন, ইন এ ক্লাস, একটা ক্লাসে অফ 78 স্টুডেন্ট আছে, 41 হ্যাভ টেকেন ফ্রান্স, 22 আর টেকেন জার্মানি অ্যান্ড 9 আর টেকিং বোথ কোর্স। তাহলে ডেফিনেটলি আমরা জানি যে দুইটা সাবজেক্টের জন্য কি হয়, টি ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি মাইনাস এ বি প্লাস হচ্ছে আমাদের এন। তাহলে টোটাল হচ্ছে আমাদের কত? 78। এ আর বি মানে দুইটা সাবজেক্ট, একটা 41 আর একটা হচ্ছে আমাদের 22 মাইনাস বোথ হচ্ছে আমাদের কত? 9 প্লাস হচ্ছে এন। এন মানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ যারা কোনোটাতেই অংশগ্রহণ করে নাই। তাহলে ওরাও জানতে চাচ্ছে, দেখেন হাউ মেনি স্টুডেন্ট আর নট এনরোল করে নাই। তাহলে যোগ বিয়োগ করলে এখান থেকে এন এর মান আমাদের চলে আসার কথা 24। তাহলে অলরেডি আমরা 51 এর অ্যান্সারটা পেয়ে গেলাম। অ্যান্সার হচ্ছে সি ফর কানাডা। ওকে, 52 একেবারে বেসিক কোশ্চেন চলে আসছে জিওমেট্রি বেসমেন্টে, যেখানে কোনো টেনশন করার কোনো কিছুই নাই। কি বলতেছে? If measures of the angle in a triangle are in the ratio of 1:2:6, then the degree in the largest angle. তাহলে 1:2:6 এটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। কার অ্যাঙ্গেল? এটা হচ্ছে ট্রায়াঙ্গুলারের। তাহলে একটা ত্রিভুজে 3 কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। তাকে যদি সমান 1 ভাগ 2 ভাগ 6 ভাগ করি, সব থেকে বড়টা হচ্ছে কয় ভাগ? 6 ভাগ, গল্প শেষ। তাহলে আপনার এখানে কত চলে আসতেছে? 6 7 8 9 20, 6 দোকানে কত? 12, 120। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 120। খুবই সহজ প্যাটার্নের কোশ্চেন, খুব বেশি ঝুট ঝামেলা করার কোনো কোশ্চেন এখানে নাই। আচ্ছা, চলে আসেন তাহলে আমাদের 53। দেখি তারা কি বলতেছে, যে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days। এ একটা কাজ করতে পারে 20 দিনে, অ্যান্ড বি ইন 30 days। বি করতে পারে 30 দিনে। দে ওয়ার্ক টুগেদার ফর 6 days। তারা 6 দিনের জন্য কাজটা করছে। তাহলে দুইজনে মিলে যদি কাজ করে, এ একদিনে কতটুকু করে? একের আমাদের কত? 20। আর বি একদিনে করে হচ্ছে 1/30। এইটা দুইজনের হচ্ছে একদিনের কাজের অংশ, করছে হচ্ছে 6 দিন। তাহলে 6 দিনে কতটুকু করে? এলসিএম করলে কত চলে আসে আমাদের? 60। তাহলে এখানে 5/60, 1/12 ইন্টু হচ্ছে আমাদের 6, তার মানে কত আসছে? হাফ। তাহলে হাফ কাজ করলে আমাদের কাজটা বাকি থাকে কত? তাহলে বাকি থাকে ডেফিনেটলি অর্ধেক হইছে, তাহলে বাকি আছে আরো অর্ধেক। দ্যাটস ওয়াই তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। 53 এর অ্যান্সার হচ্ছে সি ফর কানাডা। ওকে, হ্যাঁ, এই যে অনেকে চলে আসছে। ম্যাথ খুব মজা হয়েছে আজকে আপনাদের। এই যে দেখেন কেমন একটা কোশ্চেন, একেবারে বাচ্চাদের কোশ্চেন। এলসিএম বের করেন, লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ বাংলা যেটাকে আমরা বলি লসাগু। এখন বলেন এটা কোনো কোশ্চেন হয়েছে? 12, 15 এবং 20 এর লসাগু কত বলেন? এটা কি বলবো? 12, 15, 20 এর লসাগু হচ্ছে আমাদের 60। ঠিক আছে, 12 দ্বারাও ভাগ করা যায়, 15 দ্বারাও ভাগ করা যায়, 20 দ্বারাও। 12, 15, 60 এর লসাগু মানে 12, 15, 60 দ্বারা ভাগ করা যাবে সব থেকে ছোট সংখ্যা কোনটি, সেটাই হচ্ছে 60। দ্যাটস ওয়াই তাহলে আমাদের 54 এর অ্যান্সারও আমরা পেয়ে গেছি। অ্যান্সার হচ্ছে আমাদের 60। 55 এর দিকে চলে যায়। 55 এ হচ্ছে ইকুয়েশন বেসমেন্টের একটা কোশ্চেন দিয়ে রাখছে, সিম্পলি কোশ্চেন। এটা একদম সূত্র, তাই না? আমরা ছোটবেলায় পড়ছিলাম না যে a + b হোল স্কয়ারের সূত্র কি? একেবারে
তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। 5 কে আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু ধরেন 25 আছে থাকলো, তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা কি চলে আসে, 25 এর স্কোয়ার রুট করলে আমাদের কি চলে আসে, প্লাস মাইনাস 5। দ্যাটস ওয়াই তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে আমাদের প্লাস মাইনাস 5। এই নাম্বার, এই তথ্যটা এক্সট্রা একটা তথ্য, এই তথ্যের আসলে আলাদা করে যে দরকার পড়বে বিষয়টা এরকম না, এটা নাও হইতে পারতো, ঠিক আছে। ওকে, না দিলেও আমাদের কোনো সমস্যা ছিল না, তাহলে 55 এর আমরা অ্যান্সার পেয়ে গেছি। 56 আবার জিওমেট্রি বেসমেন্টের একটা কোশ্চেন, ট্রায়াঙ্গুলার বেসমেন্টের, এবং এটা এমন একটা ট্রায়াঙ্গুলার যে ট্রায়াঙ্গুলারের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, রাইট অ্যাঙ্গেল এবং আইসোলিস। আইসোলিস মানে সমদ্বিবাহু, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণী, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। একটা কোণ হচ্ছে আমাদের কি থাকবে 90 ডিগ্রি, আর বাকি দুইটা বাহুর মান অবশ্যই কি থাকতে হবে, সেম, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ওরা বলতেছে এই ট্রায়াঙ্গুলারের 4 সেন্টিমিটার হচ্ছে হাইট, তাহলে হাইট যদি আমাদের 4 সেন্টিমিটার থাকে তাহলে হাইটটা বের করতে বলছে 4 সেন্টিমিটার হচ্ছে এটা বেস, এই জায়গাটাই কথাটা ছিল আসলে বেস কথাটা একটু লিখতে তারা টাইপিং এ মিস্টেক হয়ে গেছে, এটা বেস হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে বেস যদি 4 হয় তাহলে হাইটও কতই আসবে 4, দ্যাটস ওয়াই অ্যানসার তাহলে 4, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ হওয়া মানে দুইটা বাহু ডেফিনেটলি কি থাকবে, সেম থাকবে। ওকে, তাহলে আমরা 56 এর অ্যানসারটা দেখে নিলাম। চলেন আমরা 57 এ চলে যাই। 57 এর এই কোশ্চেনটা একটু টাইপিং এ ভুল হয়ে গেছে, আমাদের না, মূল কোশ্চেনে এটা টাইপিং এ ভুল হয়ে গেছে। এই জায়গাটায় আপনাদের p ইনটু x না, কোশ্চেনটা আসলে ছিল p টু দি পাওয়ার x ইকুয়াল টু q টু দি পাওয়ার y ইকুয়াল টু r টু দি পাওয়ার হচ্ছে z। বিষয়টা হচ্ছে এটা ছিল, এগুলো পাওয়ার আকারে ছিল, কিন্তু মূল কোশ্চেনের টাইপিং এ এই জায়গাটা ভুল হয়ে গেছে। দ্যাটস ওয়াই এই সিচুয়েশনে আমরা অনেকেই হচ্ছে অ্যানসারটা নিয়ে আসতে পারি নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন এখান থেকে যদি কি করার চেষ্টা করি, ক্যালকুলেশন করার যদি চেষ্টা করি, তাহলে কি হয়, আমরা এটাকে একটা ভেরিয়েবল দ্বারা ট্রিট করে নিলাম, সেটা কে দেন, আপনি এ দেন বি দেন, যা মন চাই দেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে p টু দি পাওয়ার x এর মান যদি কে হয়, তাহলে p এর মান আমরা কি বলতে পারি, আমরা একটা শুধু শো করি, তাহলে আমরা এখানে p এর মান বলতে পারি k টু দি পাওয়ার কি আসবে 1/x। তাহলে ওইরকম আমরা q এর মান কি বলতে পারি, k টু দি পাওয়ার 1/y আসবে, আর আমাদের r এর মান তাহলে আসবে k টু দি পাওয়ার হচ্ছে 1/ কি আসবে z, এরকম চলে আসবে। আর মান বের করতে বলছে হচ্ছে কার, সেটার দিকে আমরা পরে চলে যাই। এখানে আরেকটা ক্লু দেওয়া ছিল, এই যে এটা, যে q ডিভাইডেড বাই p ইকুয়াল টু r ডিভাইডেড বাই হচ্ছে q। তাহলে আমরা দুইটা গুণন করে দিলে q স্কয়ার ইকুয়াল টু হচ্ছে p r, এরকম চলে আসে। তাহলে q এর মানটা যদি আমরা বসাই দেই, তাহলে q এর মানটা হচ্ছে এখানে কত ছিল আমাদের k টু দি পাওয়ার 1/y, তাহলে q এর মান যদি আমরা k টু দি পাওয়ার 1/y ইনটু হচ্ছে কি আছে 2, আর p আর r এটা আমরা একটু বসানোর চেষ্টা করি। তাহলে p এর মানটা আমাদের কি ছিল, p এর মান ছিল k টু দি পাওয়ার 1/x ইনটু আমাদের এখানে r ছিল, r এর মান k ইনটু 1/ হচ্ছে z, এই হচ্ছে অবস্থা। তাহলে বেসমেন্ট যদি সেম হয়ে যায় তাহলে পাওয়ার গুলো কি হইতে বাধ্য, সেম হইতে বাধ্য। তাহলে আমরা এখান থেকে 2y ইকুয়াল টু লিখতে পারি, এই দুটো যোগ হইলে কি চলে আসবে 1/x প্লাস 1/ হচ্ছে z, তার মানে 2/y ইকুয়াল টু x, z যদি আমরা নিয়ে নিই তাহলে এখানে z প্লাস কি থাকে x, তাহলে আমরা যদি ক্রস গুণন করে ফেলি তাহলে কি চলে আসতেছে 2xz ইকুয়াল টু y ইনটু z প্লাস হচ্ছে x, এই অবস্থা। আমাদের দরকার কি 2z, তাহলে আমরা এখান থেকে 2z কে রেখে দেই, ডিভাইডেড বাই আমাদের দরকার নিচে x প্লাস z এখানে নিয়ে চলে আসে, তাহলে এখানে আগে থেকে y ছিল আর এখান থেকে তাহলে চলে গেল কি x, তার মানে আমরা অ্যানসার পাইছি টুয়াইস z ডিভাইডেড বাই x প্লাস z, এটার মান হচ্ছে y/x। কোথায় ছিল, এই যে y/x মনে হয় সি নাম্বারটাতে ছিল, দ্যাটস ওয়াই তাহলে আমরা অ্যানসার পেয়ে গেছি। একটু লম্বা, এই একটা কোশ্চেনে ছিল একটু লম্বা টাইপের, কিন্তু বাকি কোশ্চেনগুলো এত ঝুট ঝামেলা বেসমেন্টের কোশ্চেন ছিল না। আচ্ছা 58 এ দেখেন কি বলছে, তারা বলতেছে যে করিমের ওয়েট হচ্ছে 65.7 কেজি, এটা নাকি রিডিউস করা হয়েছে 5:4 অনুপাতে, তার মানে মূলটা যদি 5 থাকে আপনি কমাবেন 1 ভাগ, বিষয়টা হচ্ছে এটা। তাহলে দেখেন এই 65.7 এটাকে 5 ভাগ করলে, তাহলে 5 দ্বারা ভাগ করলে কি হবে, এক একটা ভাগের সংখ্যা আমি পাবো, সেটাকে 4 দ্বারা গুণন করলেই তো আপনি এখনকার রিডাকশন কত সেটা আপনি জানতে পারবেন। তাহলে এইটা ক্যালকুলেশন করলে 58 এর অ্যানসার আমাদের চলে আসার কথা 52.56, এই যে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানসার, আর কিছু নাই, ক্যালকুলেশন শুধু এতটুকুই। তাহলে এই গেল হচ্ছে 58 এর অ্যানসার। আমরা এখন একটু পরের কোশ্চেনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি তো কি আসতেছে।
আচ্ছা 59 এই স্লোপ 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 এটা ম্যাক্সিমাম সময় মনে হচ্ছে যে দেখা যাচ্ছে লাস্ট কয়েকটা কোশ্চেন থেকে যে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি বেসমেন্টের কোশ্চেন কিন্তু ভালোই আসতেছে। আচ্ছা ইকুয়েশনটা কেমন ছিল আমরা আগে ইকুয়েশনটা দেখে নিই। 20x - 2y = 6 আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এটা কি লিখতে পারি 10x - y = হচ্ছে 3। তাহলে y = কি লেখা যাইতে পারে এটা ওই পাশে চলে আসলো তাহলে 10x মাইনাস হচ্ছে আমাদের কত থাকতেছে 3 এরকম। তাহলে আমরা লিনিয়ার ইকুয়েশনটা কি জানি যে y = হয় হচ্ছে mx মাইনাস বা প্লাস হচ্ছে b, ঠিক আছে। আর আমরা যদি নেগেটিভ রিডাকশনে চলে যাই তাহলে আমাদের স্লোপটা কি চলে আসবে -1 ডিভাইডেড বাই হচ্ছে m। তাহলে দেখেন m এর মানটা হচ্ছে এই জায়গাটায় আমাদের কি বেসমেন্টে ছিল, এখানে তো আমি m লিখে ফেলছি, এটা তো m না, এটা হচ্ছে 10, এই যে 10টা ছিল। তাহলে y = mx, তাহলে m এর মানটা কত 10 বেসমেন্টের, তাহলে -1 ডিভাইডেড বাই আসবে হচ্ছে 10। কোথায় ছিল এই যে বি নাম্বার -1 ডিভাইডেড বাই 10। তাহলে আমরা 59 এরও অ্যান্সার পেয়ে গেছি। এবারে চলে আসেন 60তে। 60টা একটা আইকিউ টেস্টের মতন একটা কোশ্চেন ছিল, এটা মূলত হচ্ছে খুব ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন না, বিষয়টা এরকম যে আপনার ঝুড়িতে যতগুলো থাকবে পরের মিনিটে এটা দ্বিগুণন হয়ে যাবে। তাহলে যদি 30 মিনিটে পুরাটাই যদি ভর্তি হয়ে যায় তাহলে আপনার অর্ধেক ভর্তি হয়েছিল কয় মিনিটে। আমরা অনেকে চিন্তা করি যে 30 মিনিটে ভর্তি হয়েছিল পুরোটা, তাহলে অর্ধেক মনে হয় ভর্তি করতে 15 মিনিট লাগবে। না, খুব ভালো করে খেয়াল করেন, আপনার লাস্ট মুহূর্তে পুরোটা ভর্তি হবে ডবল হয়, তাহলে অর্ধেক অবস্থায় তাহলে কত সময় লাগছে 29 মিনিট। কারণ 30 মিনিটে কি হবে যা ছিল তার ডাবল, তাহলে অর্ধেকের ডাবল করলেই তো পুরাটা হয়ে যায়। তাহলে পুরাটা যখন ভর্তি হয়েছে তখন আপনার 30 মিনিট লাগছে, তার মানে ঠিক তার আগের মিনিটে আপনার জিনিসটা কি ছিল অর্ধেক ছিল। দ্যাটস ওয়াই তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 29, যে কত মিনিটে এটা আমাদের অর্ধেক ছিল, বাস্কেটটা আমাদের হাফ ভর্তি ছিল, তাহলে হাফ ভর্তি ছিল 29 মিনিটে। ওকে, তাহলে 60 নম্বরে কাজ গেল। আমরা 61 এর দিকে একটু চলে আসি। আমাদের এই জায়গাটায় ইনডেক্স বেসমেন্টের কাজ অর্থাৎ এক্সপোনেন্ট সূচকের কোশ্চেন, কিচ্ছু বলার নাই। বেসমেন্ট যদি 25 পাওয়ার 0, আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য করে দিলে কি হয় 1 চলে আসে, তাহলে 25 এর পাওয়ার 0 দিলে কি চলে আসবে 1। দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে আমাদের সি ফর কানাডা। ঠিক আমরা 62 নম্বর কোশ্চেনের দিকে যাই। ইন্টারেস্ট বেসমেন্টের একটা কোশ্চেন দিয়ে রাখছে। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা সবাই জানি আই ইকুয়াল টু কি হয় পিআর। এটা ইন্টারেস্ট কত টাকা বলছে 1200, পি এর মান কত বলছে 5000, আর এর মান তারা বলে দিছে 6%, এন এর মান কত জানি না, এটাই বের করতে বলছে। এটাই কাটাছেড়া করেন, কাটাছেড়া করলে আপনার 62 এর অ্যান্সার চলে আসবে হচ্ছে 4। ঠিক আছে, আমি আর কাটাছেড়া করে দিলাম না। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের কত নাম্বার কোশ্চেন 62 নাম্বার কোশ্চেন। চলেন আরেকটু সামনের দিকে আগাই। এই পর্যন্ত কোশ্চেনগুলো ধাপগুলো দেখে একটু খেয়াল করে দেখেন যে খুব যে বড় কোনো ক্যালকুলেশন বা একেবারে হচ্ছে আমরা যেটা আগে থেকে ভাবতাম যে অ্যারিথমেটিক বেসমেন্টের কোশ্চেনগুলো সাধারণত একটু বেশি হয়ে থাকে, কিন্তু এই ফ্যাকাল্টিগুলো আর্টস ফ্যাকাল্টি এমপিএস ফ্যাকাল্টি যখন কোশ্চেন করতেছে তাদের কোশ্চেনের ধারাতে একটু খেয়াল করে দেখেন বীজগণিত বেসমেন্টের ট্রেন্ডটা হচ্ছে একটু কিন্তু বেড়ে গেছে এই জায়গাটায়, তাই না? ওকে, তাহলে আমরা একটু 63 দিকে তাকাই। দেখেন এই কোশ্চেন কি বলবেন বলেন, এখানে কিছু বলার চলে আসছে? কিছু বলার নাই। আপনি যদি দুইটা পাশে কি করে দেন বর্গ যদি করে দেন তাহলে এখানে 2x - 3 = 5 + 25, তাহলে x এর মান কত চলে আসে 25 আর 3 28, 28 কে 2 দ্বারা ভাগ করলে কত চলে আসে 14। দ্যাটস তাহলে x এর মান 14 কোথায় ছিল সি, শেষ। এই লগের অঙ্ক 2 ভিত্তি x + 3 = 4, তাহলে আমরা সূচকে লিখলে কি লিখতে পারি x + 3 এর মানটাই হচ্ছে 2^4। তাহলে x + 3 2^4 মানে কত চলে আসে 2 4 8 16, তাহলে 16 থেকে 3 বাদ দিলে আমাদের কত থাকে 13, তাহলে x এর মান হচ্ছে আমাদের 13। 64 এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম। 65 এর দিকে একটু আগাই চলেন। আচ্ছা, প্রবাবিলিটি বেসমেন্টের একটা কোশ্চেন দিয়ে রাখছে যে যদি আপনি রোলিং করেন তাহলে একটা ইভেন নাম্বার আসবে কোন জায়গাটায় অনে আপনার স্ট্যান্ডার্ড 6 সাইড ডাইস, অর্থাৎ একটা ডাইস আছে লুডুর ছক্কা, লুডুর ছক্কাতে টোটাল নাম্বার কয়টা 1 2 3 4 5 6, তারপর টোটাল রেজাল্ট হচ্ছে 6। তার মধ্যে বলছে ইভেন নাম্বার আসা লাগবে। ইভেন নাম্বার আছে কয়টা 2 4 6 3টা, তাহলে আমাদের ক্যালকুলেশনের রেজাল্ট পাওয়া গেছে। রেজাল্ট হচ্ছে কত চলে আসে আমাদের হাফ। তাহলে হাফ কোথায় আছে এই যে দেখেন সি নাম্বারটা। প্রবাবিলিটি নিচের পোরশনে থাকবে কি টোটাল রেজাল্ট, আর উপরের পোরশনে থাকবে আউটকাম। আউটকাম মানে কোশ্চেন যেটা জানতে চাচ্ছে সেটা। ওকে, তাহলে এবারে চলে আসেন 66 এ। দেখি 66 এ কি বলতেছে। ফাংশনাল বেসমেন্টের একটা কাজ, পি গুণন কিউ হইলে তার রেজাল্ট ওরা বলতেছে পি প্লাস কিউ হবে প্লাস পি ডিভাইডেড বাই কিউ। এখন ওরা বলছে 8 × 2, তাহলে 8 × 2 মানে কি পি এর মান 8, তাহলে পি এর জায়গাটায় 8 বসান, 8
কিউ এর জায়গাটায় 2 বসান, 2 প্লাস পি বাই কিউ মানে 8 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কত আসতেছে 10 যোগ 7, তার মানে অ্যান্সার হচ্ছে 14। আর কিচ্ছু নাই, শুধু বাচ্চাদের মতন করে মানগুলো বসাই দিলেই কাজ শেষ, ফাংশনাল বেসমেন্টের একটা কাজ। তাহলে 66 এর কাজ গেল। আমরা 67 এ চলে আসি। আমাদের ভলিউম বের করতে বলছে। ভলিউম বের করার নিয়ম আমরা সবাই জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ছিল হচ্ছে 5x, প্রস্থ 3x স্কয়ার, আর উচ্চতা হচ্ছে 7x টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এখানে কত চলে আসতেছে 3 7 21, 5 21 105, x এর পাওয়ার 4 আর 2 এ হচ্ছে 6, 6 আর 1 এ 7, তাহলে 105 x টু দি পাওয়ার 7 কোথায় ছিল? অ্যান্সার এ। সহজ কোশ্চেন কিন্তু এগুলো। দেখেন 68 এ কি বলছে? এরিয়া বের করতে বলছে। এরিয়া বের করার নিয়ম কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই দুইটা গুণন করলে 3 দোকানে 6, a স্কয়ার, a মানে হচ্ছে a কিউব, b আর b স্কয়ার গুণন করলে হয় b কিউব, তার মানে অ্যান্সার 6a কিউব b কিউব। কোথায় গেল? এই যেটা a কিউব b কিউব। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি আমাদের 68 এর। ম্যাথ মনে হয় সহজ, খুবই সহজ হয়ে গেছে আপনাদের জন্য, খুব বেশি টেনশন করার কিছু নাই। 69 হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল বেসমেন্টের একটা কাজ। ইকুয়েশন তারা রেশিও তারা দিয়ে দিচ্ছে 2:3:5 বের করতে বলতেছে যে এটা কেমন ধরনের হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত আমাদের? 180। এটাকে যদি সমান আমরা 5 আর 3 8 9 10 10 দ্বারা ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগে কত করে আছে? 18। তাহলে এই কোণটা 18 দোকানে 36, এই কোণটা তাহলে কত চলে আসবে? 3 18 54, এইটা তাহলে চলে আসবে 5 18 কত? 90। তাহলে একটা কোণ যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে রাইট অ্যাঙ্গেল। গেল হচ্ছে আমাদের 69। লাস্ট ওয়ান আমাদের ম্যাথের লাস্ট ওয়ানটা আমাদের কি বেসমেন্টের কোশ্চেন দেখি নেই আমরা, যে ইফ সাম অফ দ্য টু কনজিকিউটিভ নাম্বার, পরপর দুইটা নাম্বার আছে, যে দুইটা নাম্বারের ওরা বলতেছে যে এই দুইটা নাম্বারকে যোগফল করে যদি 5 দ্বারা গুণন করেন, যোগফল করে 5 দ্বারা গুণন করলে সেই গুণনফল আসবে 105। তাহলে 105 কখন আসতেছে? 5 গুণন করার পরে। তাহলে 5 গুণন করার আগে কত ছিল? 5 দ্বারা ভাগ করলে কত হয়? 21। তাহলে 21 হচ্ছে পরপর দুইটা নাম্বারের যোগফল। এই দুইটা নাম্বার যোগ করলে কত হয়? 21। কিন্তু এই দুইটা যোগ করলে আমাদের কি হয় না? 21 হয় না। দ্যাটস ওয়াই অ্যান্সার তাহলে 10 আর 11। এই গেল হচ্ছে তাহলে ম্যাথের আমাদের সেগমেন্টের অংশটুকু। আশা করি ম্যাথটা অনেকের খুব ভালো হয়েছে, এবং আমাদের এই ম্যাথগুলো মূল লেকচার শিটের যে বীজগণিতের পার্টগুলো ছিল সেইটার হচ্ছে সেগমেন্ট 2 এবং 3 যারা একটু দেখছেন তাদের জন্য এই ম্যাথগুলো কভার করা কোনো বিষয়ই ছিল না। ওকে, তাহলে চলে আসি, চলুন পরের সেগমেন্টে। পরের সেগমেন্ট হচ্ছে আমাদের কি নিয়ে কাজ হবে? আমাদের জিকে পোর্শন। জিকে পোর্শন এবারে পাপড়ি ভাই এবং সাইফুল এটা চলে আসবে। ওকে, এর মধ্যে আমি এক মিনিট একটা বিজ্ঞাপন দিতে চাই। এই সব জায়গায় কিন্তু বিজ্ঞাপন থাকে, ঠিক আছে? এটা একটু এটা একটু নিতে হবে। জাস্ট এই 40 সেকেন্ড একটা বিজ্ঞাপন দিব। দেখেন, যারা পরীক্ষায় আজকে অ্যানসার তো মিলিয়ে ফেলবেন, যারা পরীক্ষা ভালো করবেন, রিটেনটা খুব চমৎকার ভাবে, কোনো লেট নাই, আজকে থেকে রিটেনটা সবকিছু দেখবেন, যে কোশ্চেন কোন প্যাটার্নে হয়, কি কি পড়তে হবে, সিলেবাস সামনে নিয়ে পড়া শুরু করবেন। আর যাদের মনে করেন পরীক্ষা, তো এই পরীক্ষা হইলেই এক দলের ভালো হবে, এক দলের খারাপ হবে, এটা মেনে নিতে হবে। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই ভাই, এটা লেগে থাকবেন, সামনের পরীক্ষাগুলো আপনার হবে। দেখেন, আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে 2023 সাল ভিত্তিক, 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসার কয়টা পোস্ট বলেন? 1554টা। 2023 সাল ভিত্তিক, কিন্তু যেগুলো পরীক্ষা হবে কবে? একটা ডেট আছে, নভেম্বরে হইতে পারে, তাইলে সময় বেশি পাবেন না। সো এটার জন্য উঠে পড়ে লাগতে হবে। এরপর দেখেন অফিসার জেনারেল। অফিসার জেনারেল পোস্ট কয়টা বলেন? হচ্ছে 997টা। এরপরে দেখেন ক্যাশেরটা আছে না? ক্যাশে হচ্ছে 1262টা। আর একটা আছে কিসের? আরসি। আরসি আছে কয়টা বলেন? 233টা। এই টোটাল দেখেন, এই টোটাল হচ্ছে 4096টা। তাহলে এই 4096টা পোস্টের পরীক্ষা হবে কবে? নভেম্বর থেকে স্টার্ট হবে। তাহলে সময় পাবেন না কিন্তু। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের আগামীকাল রাত 8টায় একটা চমৎকার সেমিনার হবে, আগামীকাল রাত 8টায় অনলাইনে, ঠিক আছে? তাহলে অনলাইনে যারা সেমিনার করবেন তারা হচ্ছে আগামীকাল রাত কয়টায়? 8টায়। আর যারা মিরপুরের আশেপাশে আছেন, আমাদের অফলাইনে সেমিনার করতে চান, তারা আগামীকাল বিকেল 3টায় চলে আসবেন, ঠিক আছে? তাহলে বিজ্ঞাপন বিরতি এখানেই শেষ। চলেন আমরা অ্যানসারটা মিলাই। স্যার প্লিজ। এই যে আচ্ছা, এই তো
আচ্ছা, আমরা চলে আসি জিকের পার্টটা নিয়ে, এবং প্রথম যে কোশ্চেনটা লিখেছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ গ্রাউন্ড ইন ইচ ক্রিকেট স্টাম্প, মানে মাটি থেকে ক্রিকেট স্টাম্পের উচ্চতা কত। উচ্চতাগত। এখানে একটা প্রথমে একটা জিনিস বলবো ক্রিকেট স্টাম্প নিয়ে কথা, ক্রিকেটের আসলে কোনো কিছুই খুব স্বাভাবিকভাবে ডিফাইন করা হয় না। আপনি দেখেন বলটা গোল, ওভার হয় 6 বলে, 5 বলেও বল হইতে পারতো, 10 বলে ওভার হইতে পারতো, হয় না। একদম, একদম। তারপরে মনে করেন পিচটা কিন্তু 22 গজের, মানে কমন কোনো নাম্বার দিয়ে ক্রিকেটের কোনো কিছুই হয় না। হয় না। তো এখানে কমন নাম্বার গুলো দেখেন, এগুলো একটাও হবে না, আনকমন একটা নাম্বার 28 ইঞ্চি। ঠিক আছে, মানে 28 ইঞ্চি। স্টাম্পের উচ্চতা হচ্ছে 28 ইঞ্চি। এবং কিছুদিন আগে একটা কোশ্চেন পাইলাম, সেই কোশ্চেনটা একটা এরকম ছিল যে এমন কোন খেলা আছে যে খেলায় 10টা কাঠি ব্যবহার করা হয় কিন্তু কোনো কাঠি মানে সরাসরি হাতে ধরে ব্যবহার করা হয় না, আচ্ছা, এবং সেই খেলাটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট। হ্যাঁ হ্যাঁ, ওই যে আগের পরীক্ষায় আসছিল। তো ক্রিকেট নিয়ে কিন্তু বরাবরই প্রশ্ন আসে, এবং প্রথম প্রশ্নটাই ক্রিকেট নিয়ে ছিল। এর পরের প্রশ্নটাই আসেন, হাউ মেনি কান্ট্রিজ আর মেম্বার অফ আসিয়ান। এটা বলতে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। হ্যাঁ, কি বললাম, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এটা সদস্য সংখ্যা কতগুলো? যারা মুখস্থ করে আসছেন তারা 9টা দেখাইছেন, যারা পড়ে আসছেন তারা 10টা দেখাইছেন। সঠিক উত্তর হচ্ছে 10টা। কারণ কি জানেন, কারণ বহু বছর পর্যন্ত আসিয়ানের সদস্য সংখ্যা 9টাই ছিল। যারা আগেরটা জানতেন যে 9টা, তারা আসলে 9টাকে দেখাইছেন, কিন্তু উত্তর 9টা না, উত্তর হচ্ছে 10টা। বিভিন্ন পেজে আমরা দেখেছি যে তারা 9টা দেয়া আছে, বাট একদম অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে 10টা। আর এটা কিন্তু আমরা যে সাম্প্রতিক শীটটা দিয়েছিলাম, হ্যাঁ, এটা থেকে কিন্তু আসেনের এটা কমন আসিয়ান এটা আসছে। এছাড়া এটা একদম কমন কোশ্চেন আসছে যে বিগ আপেল কাকে বলা হয় বা কোন শহরকে বলা হয়। এটা নিউ ইয়র্ক, এটা আমরা মোটামুটি সবাই জানি, নিউ ইয়র্কে বিগ আপেল বলা হয়। বিগ আপেল। আসেন পরবর্তী কোশ্চেনে। আচ্ছা না, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে ক্যামেলস এর সি দিয়ে কি বোঝায়। আমরা এটা জানি যে ক্যামেলস রেটিং, এটা হচ্ছে ব্যাংকের রেটিং, মানে ব্যাংকের অবস্থা কেমন, কোন ব্যাংকের কি অবস্থায় আছে এটা জানার জন্য একটা রেটিং করা হয়, সেটাকে ক্যামেলস রেটিং বলে। এবং এটা ডায়াগনস্টিক টেস্ট আর কি, একটা ব্যাংকের স্বাস্থ্যের কি অবস্থা এটা জানা যায় এই রেটিং দিয়ে। এবং মজার ব্যাপার হচ্ছে এই রেটিংটা কিন্তু কে দেয় জানেন? এই রেটিংটা বাংলাদেশ ব্যাংক দেয়। এবং হচ্ছে এই রেটিংটা প্রত্যেকটা ব্যাংক তার নিজের রেটিংটা নিজে জানে যে আমি ক্যামেলস রেটিং এ কত পাইছি। এবং ওই বলে না যে প্রতি বছর আপনার যেমন একটা মার্কশিট আসে, বাংলাদেশ ব্যাংক প্রতি বছর আমাদের যে শিডিউল ব্যাংকগুলো আছে প্রত্যেকটা ব্যাংকে একটা রেজাল্ট কার্ড দেয়, এবং সেই রেজাল্ট কার্ডটা দেয় হচ্ছে এই রেটিংটার উপরে ভিত্তি করে। এবং এই রেটিংটা কখনোই পাবলিশ করা যায় না। বাংলাদেশের ইতিহাসে একবার একটা ঘটনা ঘটেছিল, যে কোনো একটা ব্যাংক এই রেটিংটা পাবলিশ করছিল, কারণ সে খুব ভালো মার্ক পাইছে। মার্ক পাওয়ার পরে সে পেপারে লিখছে যে ক্যামেলস রেটিং এ আমরা হচ্ছে এত পাইছি, আর পরের দিন তাকে রিজাইন করতে হয়েছে। ব্যাংকের নাম না বলি, এমডির নামও না বলি, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্যামেলস রেটিং, এবং ক্যামেলস রেটিং এর সি দিয়ে বোঝায় ক্যাপিটাল এডিকুইসি, মানে একটা ব্যাংকের পর্যাপ্ত ক্যাপিটাল আছে কিনা সেটা দিয়ে হচ্ছে ক্যামেলস রেটিং। এরপর প্রত্যেকটার ফুল ফর্ম আছে, হ্যাঁ, অ্যাসেট কোয়ালিটি, এম দিয়ে বোঝা হচ্ছে ম্যানেজমেন্ট ইফিসিয়েন্সি, ঠিক আছে। এরকম বিভিন্ন টার্মস আছে, টোটাল সব মিলিয়ে 6টা ইন্ডিকেটর। পরেরটাই আসেন, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট সিটি সেন্টার ইন বাংলাদেশ। বাংলাদেশের সব থেকে প্রাচীন শহর কোনটা? এই বাংলাদেশের সব থেকে প্রাচীন শহর কোনটা, এইটা নিয়েও হচ্ছে আমি লাস্ট কোন একটা ক্লাসে আমি সম্ভবত পড়াইলাম, 2-3 দিন আগে হবে। উত্তরটা হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় বাংলাদেশের সব থেকে প্রাচীন শহর, মহাস্থানগড়। তো উত্তরটা হচ্ছে এইটা। আচ্ছা, আমাকে একটু জানান তো আপনারা যারা যারা হচ্ছে লাইভটা দেখছেন, যে ওভারঅল জিকের কোশ্চেনটা কেমন মনে হয়েছে? যারা যারা জিকে পরীক্ষা দিয়েছেন, সর্বোপরি কি মনে হয়েছে? জিকের কোশ্চেনটা কি সহজ মনে হইলো, নাকি কঠিন মনে হইলো, নাকি একটু ট্রিকি মনে হলো, কেমন মনে হলো? আমাদের একজন লিখেছেন মোস্তাফিজুর রহমান, দাদা ফাটিয়ে দিয়েছি। তার মানে আমাদের সবাই ভালো পরীক্ষা দিচ্ছে। এই রনি মজুমদার, আপনি একটু জানাবেন তো আপনার পরীক্ষাটা কেমন হয়েছে দাদা? রনি মজুমদার আমাদের সাথে খুব অ্যাক্টিভ নাম্বার। হ্যাঁ, তাহলে যারা আমাদের সাথে একটু অ্যাক্টিভ থাকেন লাইভে, যারা বিশেষ করে আমাদের পেজগুলোতে যারা অ্যাক্টিভ থাকেন, তো তারা আরো ভালো বলতে পারবেন। কারণ আপনারাই আসলে দিন শেষে আমাদেরকে জাজ করেন যে আমরা আসলে কতটুকু ভালো করলাম বা কিভাবে করলাম, কতটুকু আপনাদেরকে মানে সার্ভিসে আপনারা আসলে কতটুকু স্যাটিসফাইড। তো সেই জিনিসটা আসলে আপনাদের কাছ থেকে কিছু কমেন্ট চাই যে আসলে আমরা যেটা করলাম কতটুকু আপনাদের ভ্যালুয়েট করতে পারলাম, বা আপনাদের আসলে পরীক্ষা কতটুকু হেল্প করলো, টার্নিং পয়েন্ট, সেই ব্যাপারগুলো একটু জানাবেন। আসলে পরবর্তী প্রশ্নে যাই। এর পরের প্রশ্নটা আসছে যে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, কোনটা ফাংশন না অফ সেন্ট্রাল ব্যাংক। এটা নিয়ে আমি বহু কথা বলছি, কাজ না কোনটা আর কি, সেন্ট্রাল ব্যাংকের কাজ না কোনটা। দেখেন এর ভিতরে এই দুইটা আমরা খুব ইজিলি বুঝতে পারছি। সুপারভিশন, সেন্ট্রাল ব্যাংক সুপারভিশন করে না, ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক সুপারভিশন করে, ঠিক আছে। তো এটা সেন্ট্রাল ব্যাংকের কাজ। এরপরে যেটা বলছে ক্লিয়ারিং, এখন অনেকে মনে করতে পারেন, আমি অনেকেরই দেখছে যারা ক্লিয়ারিং দেখাইছেন, এবং আপনারা বলতেছেন কি, এবং আমাকে একজন জিজ্ঞেস করলাম ভাই ক্লিয়ারিং কেন দেখাইছেন, বলছে ভাই ব্যাংকে দেখছি ক্লিয়ারিং করে, ঠিক আছে, যে চেক এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে দেয়, তার মানে হচ্ছে তখন ক্লিয়ারিং হয়, তো তার মানে উত্তরটা ক্লিয়ারিং হইতে পারে। বাট কথা হচ্ছে ক্লিয়ারিং যে সিস্টেমের মাধ্যমে হয়, বিএফটিএন বলেন বা আরটিজিএস বলেন,
এই সিস্টেমটা তো সেন্ট্রাল ব্যাংকের বানানো, বানানো তো সেন্ট্রাল ব্যাংকের ছাড়া তো আর ক্লিয়ারিং সম্ভব হয় না, এই জন্য ক্লিয়ারিংটা হয় না। অনেকে এটা নিয়ে খুব কনফিউশনে ছিলেন, অনেকে বলতে পারেন যে ক্রেডিট কন্ট্রোল মানে লোন কন্ট্রোল করা ক্লায়েন্ট ব্যাংকের কাজ কিনা, না এইটাও সেন্ট্রাল ব্যাংক করে। কিভাবে সেন্ট্রাল ব্যাংক করে? কারণ সেন্ট্রাল ব্যাংক বলে দেয় এরে লোন দিতে পারবা না, এরে দিবা, এইভাবে দিবা, বিভিন্ন রকম কাজ বাজ সেন্ট্রাল ব্যাংক বলে দেয়। তার মানে এটাও এইটাও ক্যাপিটাল ফরমেশন এইটা সেন্ট্রাল ব্যাংক করে না, মানে সেন্ট্রাল ব্যাংক আপনাকে বলে দেয় না যে কোন একটা ব্যাংকে বলে না যে আপনি কোন ফরম্যাটে ক্যাপিটাল রাখবেন, ঠিক আছে, বা ক্যাপিটাল যদি খারাপ হয় সেন্ট্রাল ব্যাংক আপনি মানে কি বলে বকাঝকা দিবে, আপনারে হয়তো বা পেনাল্টি দিবে, কিন্তু অ্যাকচুয়ালি স্পেসিফাই বলে দিবে না যে তুমি কাজটা এইভাবে ক্যাপিটাল বানাবা। মানে আপনি যদি ভুল করেন আপনাকে হয়তো শাস্তি দিবে, কিন্তু কিভাবে ঠিক করবেন এটা সেন্ট্রাল ব্যাংক সরাসরি বলে দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে সব থেকে সহজ প্রশ্ন, 20টা প্রশ্নের ভিতরে সব থেকে সহজ প্রশ্ন উত্তর এইটা, ঠিক আছে, এইটা যারা পারেন নাই, ঠিক আছে, তাদের পরীক্ষা দেওয়ার দরকার নাই। হোয়াট ইজ দ্য এরিয়া অফ বাংলাদেশ ইন স্কয়ার কিলোমিটার? ঠিক আছে, বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার, ঠিক আছে, এটা না পারলে আপনার পরীক্ষা দেওয়ার দরকার নাই, এটা আসলে সবাই পারে, এটা সবাই পারছে। হ্যাঁ, ক্লাস 3 4 এ লেখা আছে, হ্যাঁ, বাংলাদেশে এত বর্গ। এবং পরের প্রশ্নটাও যদি দেখেন খুবই সহজ প্রশ্ন, যে লার্জেস্ট ডিভিশন কোনটা? যদি লার্জেস্ট জেলা রাঙামাটি হয়, যেটা চট্টগ্রাম বিভাগে, তাহলে লার্জেস্ট ডিভিশনটাও চট্টগ্রামই হওয়া উচিত। এবং আপনি যদি ওভারঅল চিন্তা করেন যে 7টা বিভাগের ভিতরে, ঠিক আছে, চট্টগ্রামটাই কিন্তু সব থেকে বড়, ঠিক আছে, পাহাড় আছে বেশ কিছু, এবং সেই জায়গা থেকে, এবং প্রত্যেকটা জেলাও কিন্তু চট্টগ্রামের বড় বড় জেলা, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ঠিক আছে, বান্দরবান, প্রত্যেকটা জেলায় বেশ বড় বড় জেলা। তো উত্তরটা হচ্ছে চট্টগ্রাম। এই দুইটা প্রশ্ন আমার কাছে খুবই সহজ মনে হয়েছে, এবং এগুলা হচ্ছে মানে এটার জন্য আপনার পারার কিছু দরকার না, মানে এমনি আপনি বুঝে যাবেন যে এটার উত্তর হচ্ছে এটা। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে বেশ কিছু কনফিউশন এসেছে, এবং অনেকে, হ্যাঁ, যে শিডিউল ব্যাংক কয়টা, এটা নিয়ে কনফিউশন আসার পিছনে কারণ কোথায় কোথায় হইতে বলেন তো? কারণ আমরা বরাবরই পড়ে গেছি যে শিডিউল ব্যাংক হচ্ছে 61টা, 61টা শিডিউল ব্যাংক আছে আমাদের, এবং এইখানে দেখেন 45টা তো আপনি বাদ দিতে পারছেন, আপনার কনফিউশন আসছে 62, আসছে 56, আসছে 79, ঠিক আছে, এবং এই তিনটা নিয়ে কনফিউশন। যারা মোটামুটি ওই যে কি বলে বাদ দিয়ে ট্রাই করতে গেছেন, তারা অনেকে 79টা বাদ দিতে পারছেন, বাট 52 আর 56 আর মানে 62-র ভিতরে প্রচুর কনফিউশন আছে। উত্তরটা হচ্ছে 62 বা 56 না। 62 কিভাবে? কারণ দেখেন আমি ওকে বলে দেই, মানে আমাদের আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমরা কিন্তু নগদ ডিজিটাল ব্যাংক এবং কোরি ডিজিটাল ব্যাংক, দুইটা ডিজিটাল ব্যাংকে অনুমোদন দিছিলাম আমরা। ওরা অপারেশন শুরু করতে পারে না, বাট আমরা লাইসেন্স দিছিলাম। এন্ড ওই দুইটা ব্যাংকও কিন্তু অলরেডি এনলিস্টেড ব্যাংক, দো দে আর নট ইন অপারেশন, তারা অপারেশন শুরু করে নাই, তারা পাবলিকলি লেনদেন করতেছে না, বাট তারাও রেজিস্টার্ড ব্যাংক, তাদেরও অফিস আছে, তারাও কার্যক্রম করে। আগামীতে কার্যক্রম শুরু করতে পারবে কিনা, পাবলিক অপারেশন আসবে কিনা, সেটা আলাদা ব্যাপার। যে ওই যে দুইটা ব্যাংক, সেই দুইটা ব্যাংক নিয়ে উত্তরটা হচ্ছে 62। তার মানে কি বুঝতে পেরেছেন? অনেকে 56 চিন্তা করেছেন হয়তো ওই যে প্রাইভেট ব্যাংকগুলো বা স্পেশালাইজড ব্যাংকগুলোকে বাদটা দিয়ে, আবার কি যারা আবার ওই যে আমাদের নন শিডিউল ব্যাংক, ওই যে গ্রামীণ ব্যাংক, জুবলি ব্যাংক, এগুলোকে অ্যাড করছেন, তারা আবার অনেকে 79 চিন্তা করছেন। উত্তর একটাও না, উত্তর হচ্ছে 62। এবং 62টা কিভাবে হইলো? নতুন যে দুইটা ব্যাংক আছে সেটা হচ্ছে কি বললাম, নগদ ডিজিটাল ব্যাংক আর হচ্ছে কোরি ডিজিটাল ব্যাংক, তাহলে 62 টোটাল। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন কেমিক্যাল সিম্বল, এইটা পিরিয়ডিক টেবিল থেকে আসছে। আমরা মাঝে মাঝে দেখি যে ডেইলি সায়েন্স থেকে কোশ্চেন আসে, এবং এইটা সাধারণত হচ্ছে আমরা বিআইবিএম এটা দেখতাম প্রচুর ডেইলি সায়েন্স থেকে প্রশ্ন, সেরকম ধারণা এটা প্রশ্ন করেছে। উত্তরটা হচ্ছে এ ইউ, ঠিক আছে, অনেকে এ জিটা দাগাইছেন, একটু কনফিউশন হইতে পারে, বাট উত্তর এ জি না, ঠিক আছে, উত্তরটা হচ্ছে এ ইউ এইটা। এবং এই এ ইউটা হচ্ছে এটা একটা ল্যাটিন শব্দ থেকে আসছে, মানে গোল্ডের ল্যাটিন যে ভাষা, সেই ভাষাটা আমি একদম এক্স্যাক্টলি উচ্চারণটা জানি না, আবার একটু কঠিন ল্যাটিন ভাষা তো আমি পারি না ভাই। তো ওইখার মূল শব্দটা হচ্ছে এ ইউ, অগমিয়াম বা এরকম কিছু একটা নাম। আচ্ছা, এডিপি নিয়ে বলা হয়েছে যে এই বাজেটটা কত, এই ন্যাশনাল বাজেট, এইটা হচ্ছে এই যে 2,50,000, এইটার কথা বলা হয়েছে। আসেন পরের প্রশ্নে যাই, মানে এইটাও কিন্তু এই যে রিসেন্ট বাজেট থেকে আসছে। এরপরে যেটা বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোর ট্রেডেড সিকিউরিটি, এইটা নিয়ে একটু কথা আছে। আমি বেশ কিছু পেজে দেখলাম এই প্রশ্নটার ভুল উত্তর দিছে, বেশ কিছু পেজ, এবং সেই পেজগুলো বেশ বড় বড় পেজ, অন্যান্য প্রতিষ্ঠানগুলো তো দেখলাম, এবং তারা কমনলি যে উত্তরটা দাগাইছে সেটা হচ্ছে টিবিল, কমনলি উত্তরটা দাগাইছে। কথা হচ্ছে দেখেন, আপনাকে কিন্তু একটা কথা বলা হয়েছে যে সব থেকে হাইয়েস্ট ট্রেডেড সিকিউরিটিস, এবং কোথায়? ডিএসসি তে। ভাই, টি বিল বা ট্রেজারি বিল তো হচ্ছে আপনার ডিএসসি তে ট্রেডিং হয় না। ঢাকা স্টক এক্সচেঞ্জে কখনোই ট্রেজারি বিল ট্রেডিং হয় না। ট্রেজারি বিল তো বাংলাদেশ ব্যাংক ইস্যু করে, ঠিক আছে, ট্রেজারি বিল বাংলাদেশ ব্যাংক ইস্যু করে। ও সরি, অরাম, দারুন, এই নামটা আমার জন্য খুব কঠিন ছিল। হ্যাঁ, নামটা হচ্ছে অরাম, থ্যাংক ইউ যারা উত্তরটা দিচ্ছে, এটা আমার ঠিক অতটা ভালো জানতাম না। সামিরা লিখেছেন, তারপরে মোস্তাফিজ দেখতেছিলাম। আচ্ছা,
ওকে, যেটা বলছিলাম যে টি-বিলটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে এবং এইটা প্রত্যেকটা শিডিউল ব্যাংকে কিনতে হয় তাদের এসএলআর মেনটেন করার জন্য। তার মানে উত্তরটা কখনোই টি-বিল হইতে পারে, উত্তরটা হচ্ছে অর্ডিনারি শেয়ার। আর ঢাকা স্টক এক্সচেঞ্জে আমাদের শেয়ারের দাম বাড়তেছে কমতেছে এগুলো কথাবার্তাগুলো বলতেছি, এই উত্তরটা কাকে নিয়ে বলতেছি? এইটা অর্ডিনারি শেয়ারকে নিয়ে বলতেছি, টি-বিল হওয়ার সুযোগই নাই। বাট বেশ কিছু পেজে দেখেছে টি-বিল বা ট্রেজারি বিল, কিন্তু উত্তর একদমই ট্রেজারি বিল না, ড্যাম শিওর উত্তরটা হচ্ছে অর্ডিনারি শেয়ার। এবং একটা স্টক এক্সচেঞ্জে পৃথিবীর যে কোনো স্টক এক্সচেঞ্জে মূলত যে শেয়ারটা ট্রেডিং সব থেকে বেশি হয় সেটাই হচ্ছে অর্ডিনারি শেয়ার বা কমন স্টক আমরা যেটাকে বলি। আচ্ছা, ব্রিজ ব্যাংক বলা হয় টেম্পোরারি ব্যাংক। হ্যাঁ, এই ব্রিজ ব্যাংক এই যে টেম্পোরারি ব্যাংক, এটা ব্রিজ ব্যাংক হচ্ছে টেম্পোরারি ব্যাংক, এটা হচ্ছে বিশেষ ধরনের ব্যাংক, আমাদের দেশে এই ধরনের ব্যাংকগুলো নাই। ঠিক আছে, যে হচ্ছে যে মাল্টিলিটারাল ব্যাংক, তারপরে চেইন ব্যাংক, ঠিক আছে, এরকম বেশ কিছু ব্যাংকের ফরমেশন আছে, সারা পৃথিবীতে চলে। ঠিক আছে, বাট আমাদের দেশে খুব একটা নাই। ঠিক আছে, উত্তরটা হচ্ছে টেম্পোরারি ব্যাংক। আচ্ছা, হুইচ টাইপ অফ ডিপোজিট দ্য লেস কস্টলি ইন দ্য ব্যাংক? ব্যাংকের সব থেকে কম কস্টলি ডিপোজিট কোনটা? ব্যাংকের সব থেকে কম কস্টলি ডিপোজিট কোনটা? দেখেন এখানে একটা জিনিস বলি, পেনশন ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট ভাই? পেনশন ইন্টারেস্ট রেট বর্তমানে প্রায় 11%-এর মতো। পেনশন স্কিম ডিপিএস, এই যে পেনশন যেটাকে আমরা কি বলি জানেন? ডিপিএস পেনশন, ডিপোজিট পেনশন স্কিম। এরপরে এখানে দেখেন টার্ম, এটা হচ্ছে এফডিআর। ঠিক আছে, এফডিআর রেট আমরা এখন অনেক ব্যাংক 10% থেকে 10.5% পর্যন্ত দেয় বর্তমানে, অনেক ব্যাংক 10 থেকে 10.5%, যেগুলো ভালো ব্যাংক আর কি। আচ্ছা, এসটিডি তো কোনো না, মানে এটা কি বলে, এসএনডি হয়, বাট এসটিডি কোনো ডিপোজিট ফরমেশন না, এ বলতে আসলে কিছু নাই। উত্তরটা হচ্ছে সেভিংস, কারণ সেভিংসে আমরা ইন্টারেস্ট দেই 2%। কম বেশি প্রত্যেকটা ব্যাংক এই রেটটা দেয় 2%, আমরা ইন্টারেস্ট রেট দেই। তার মানে হচ্ছে লেস কস্টলি ডিপোজিট, সব থেকে কম খরচ হয় কোন ডিপোজিটটায়? সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা থাকে ওই টাকাটা ব্যাংক সব থেকে ইজিলি, সব থেকে খুশি মনে ব্যাংক আপনার কাছ থেকে নিবে, সব থেকে মানে একদম আপনাকে হাত পা ধরে খুশি মনেও নিবে। কেন নিবে বলেন তো? কারণ আপনি যদি ডিপিএস করেন, আপনি যদি এফডিআর করেন, ওটার জন্য ব্যাংকের অনেক বেশি টাকা আপনাকে দিতে হয়, অনেক বেশি ইন্টারেস্ট দিতে হয়। বাট সেভিংস অ্যাকাউন্টের যে টাকা, সেই টাকা আসলে মানে আপনারা কোনো কাজে লাগে না, কিন্তু ব্যাংকের খুব কাজে লাগে। এবং এইটা সব থেকে বড় মানে আপনি যদি অ্যাডভান্টেজ দেখবেন ডাচ বাংলা ব্যাংকের, মোটামুটি ম্যাক্স পিপলের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং দেখবেন 2000-5000 টাকা পড়ে রয়েছে এখানে। ওই টাকার ব্যাংক কোনো ইন্টারেস্টও দেয় না, কারণ খুবই ছোট্ট অ্যামাউন্ট, ইন্টারেস্টও দেওয়া লাগে না। এবং ওই টাকাটা যখন 10,000 অ্যাকাউন্ট হয়, 50,000 অ্যাকাউন্ট হয়, 1 লাখ অ্যাকাউন্ট হয়, তখন বড় একটা অ্যামাউন্ট হয় এবং পুরো টাকাটার উপরে ব্যাংকের কোনো রকম ক্যাপিটাল চার্জ আসে না, কোনো রকম ইন্টারেস্ট চার্জ দিতে হয় না। এবং এই জন্য উত্তরটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। আসেন পরের প্রশ্ন, এখানে যেটা বলা হয়েছে, হুইচ অফ নট দ্য ফলোইং ইজ এ শিডিউল ব্যাংক ইন বাংলাদেশ? বাংলাদেশের শিডিউল ব্যাংক কোনটা না? মোটামুটি একটু ট্রিকি কোশ্চেন, যারা কোশ্চেনটা ধরতে পেরেছেন তারা খুব ইজিলি পারবেন, যারা কোশ্চেনটা ধরতে পারেন নাই তাদের জন্য পারা একটু কঠিন হয়ে যাবে। তারা উপর 10-20 মিলিয়ে চিন্তা করছেন এবং একটু যদি মাথায় বুদ্ধি খাটাতে পারে, দেখেন রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক, এগুলো প্রত্যেকটাই শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংকের নিয়ে প্রশ্ন এর আগেও একটা ছিল, শিডিউল ব্যাংক হচ্ছে তফসিলভুক্ত ব্যাংক। তফসিল কে দেয়? তফসিল বাংলাদেশ ব্যাংক দেয়। বাংলাদেশ ব্যাংক নিজে তো নিজেকে কখনো শিডিউলে রাখে নাই। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটা অটোনমি ইনস্টিটিউশন। কি বললাম? বাংলাদেশ ব্যাংক একটা অটোনমি ইনস্টিটিউশন এবং এইটা যদিও ব্যাংক, বাট ও কিন্তু পিওর ব্যাংকিং অ্যাক্টিভিটিস করে না, ও রেগুলেটরি অ্যাক্টিভিটিস করে। ঠিক আছে, নাম আমি বলতেছি বাংলাদেশ ব্যাংক, বাট ও কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু অন্য ব্যাংক যে ধরনের অ্যাক্টিভিটিস করে এ কিন্তু সে ধরনের অ্যাক্টিভিটিস করে না। এবং দ্যাটস ওয়াই এটা শিডিউল ব্যাংক। এবং বাংলাদেশ ব্যাংকের যে 1972 সালের প্রেসিডেন্সিয়াল অ্যাক্ট 27 নম্বর অ্যাক্টের মাধ্যমে যে বাংলাদেশ ব্যাংক এস্টাবলিশ হয়েছে, সেইখানেও কিন্তু শিডিউল ব্যাংক বলা হয় নাই। তার মানে উত্তরটা কি বললাম? উত্তরটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, হুইচ কোম্পানি ওন চ্যাটজিপিটি? চ্যাটজিপিটি কোন প্রতিষ্ঠানটা ওন করে? উত্তরটা হচ্ছে ওপেন এআই। ওপেন এআই চ্যাটজিপিটি ওন করে এবং ওপেন এআই এর যে সিইও তার নাম হচ্ছে স্যাম অল্টম্যান। এবং স্যাম অল্টম্যানটি মূলত ওপেন এআই নিয়ে কাজ করছে এবং এটা আমরা জানি যে এই স্যাম অল্টম্যান ওপেন এআই কিন্তু প্রতিষ্ঠাতাও। ঠিক আছে, এবং তার বানানো যে এআই সিস্টেম সেটাকে আমরা চ্যাটজিপিটি বলি। আসেন পরের প্রশ্নে। এরপরে যেটা বলছে যে ফিনটেক। আচ্ছা, এই ফিনটেক নিয়ে একটা জিনিস বলে রাখি, তাইলে আপনারা বুঝতে সহজ হবে। একটা শব্দটা হচ্ছে ফিনটেক, আরটা হচ্ছে টেকফিন। ঠিক আছে, ফিনটেক এবং টেকফিন, এই দুইটা জিনিস যদি আপনারা বোঝেন তাহলে পুরো জিনিসটাই বোঝা সহজ হয়ে যাবে। ফিনটেক মানে হইতেছে ফাইন্যান্সিয়াল টেকনোলজি, আর টেকফিন হইতেছে টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্সিয়াল। দুইটার ভিতরে পার্থক্য আছে।
দেখেন দুইটার ভিতরে দুইটা জিনিস কমন, একটা হচ্ছে ফাইন্যান্স আছে, একটা টেকনোলজি আছে, দুইটাই একই জিনিস। ফিনটেক মানে হইতেছে যারা আসলে ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়ার জন্য আসছে বেসড অন টেকনোলজি। আর টেকফিন হইতেছে যারা মূলত টেকনোলজিক্যাল প্রতিষ্ঠান কিন্তু পরবর্তীতে ফাইন্যান্সিয়াল সার্ভিস শুরু করছে। উদাহরণ দেই, এইটা হচ্ছে গুগল পে। গুগল পে কি আসলে কোনো ব্যাংক? উত্তরটা হচ্ছে না, গুগল পে কোনো ব্যাংক না। ও কি করতেছে, ও মূলত একটা টেকনোলজি বেসড ইনস্টিটিউশন, বাট ওরা এখন ফাইন্যান্সিয়াল সার্ভিস দেয়, এই জন্য এটাকে টেকফিন বলে। আর ফিনটেক হচ্ছে ওদের কাজই হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়া, এবং কিসের ভিত্তিতে ফাইন্যান্সিয়াল সার্ভিস দিবে? বেসড অন টেকনোলজি। তাহলে উত্তরটা কি পাইতেছেন আপনি? তাহলে আমি বলতেছি ফাইন্যান্সিয়াল সার্ভিস, তো ফাইন্যান্সিয়াল সার্ভিস কোনটা? ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ ফাইন্যান্সিয়াল সার্ভিস, আর কোনো তো ফাইন্যান্সিয়াল সার্ভিস হয় না এখানে, অপশন একটাও নাই। এটিএম, মাইনিং, সাইবার সিকিউরিটি, দ্যাটস নান অফ ইজ রিলেটেড উইথ দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিস অর ওকে। সো উত্তরটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। অনেকে সাইবার সিকিউরিটি মনে করতে পারে টেকনোলজির কথা চিন্তা করে, যারা টেক, যদি এইটা ফিনটেক না হইয়া আপনার টেকফিন হইতো, দেন উত্তরটা আপনার সাইবার সিকিউরিটি হইতে পারতো। উত্তরটা কি বুঝতে পেরেছেন? আসেন পরের প্রশ্নে আসি, যেটা বলা হয়েছে যে ইউজিং অ্যালগোরিদম টু অ্যানালাইজ দ্য ফাইন্যান্সিয়াল ডাটা ইন ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং পারপাস। আপনি যদি ইনভেস্টমেন্ট ডিসিশন দিতে চান, যদি আপনি কোথায় টাকা রাখবেন, এটা ইন্ডিয়াতে ব্যাপক জনপ্রিয় ভাই। এটা আমাদের দেশে খুব একটা চলে না, আমরা আসলে ওই আশেপাশে শুনি কে কোন কোন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ছে, শুনে আমরা টাকাটা দিয়ে দিই, তারপরে আমরা ধরা খাই। ইন্ডিয়াতে শেয়ার করে দেয় সবাই। আচ্ছা, তো ইন্ডিয়াতে আসলে এটা খুব একটা হয় না। ইন্ডিয়াতে সাধারণত আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করে ইন্ডিয়ার লোকজন, এবং অ্যাপস ইউজ করে ওরা ইনভেস্টমেন্ট করে। বলা হইতেছে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার জন্য কোনটা সব থেকে ভালো কাজ করে, সেটা হচ্ছে অ্যালগোরিদম ট্রেডিং। যখন অ্যালগোরিদম ট্রেডিং হচ্ছে, এর আগে ট্রেডিংগুলো কিভাবে হয়েছে, কোন বিজনেসের ট্রেডটা কিভাবে হইলো, কোন বিজনেসের শেয়ারের দামটা কিভাবে আপস অ্যান্ড ডাউনটা হয়েছে, এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা দেখে ও চিন্তা করে যে কোন শেয়ারটা আপনার জন্য ভালো বা কোন শেয়ারটা আপনার জন্য খারাপ, এবং সে ডিসিশনটা দেয় হচ্ছে অ্যালগোরিদমের উপর ভিত্তি করে, এবং উত্তরটা হচ্ছে অ্যালগোরিদম ট্রেডিং। ওকে, তো কি বললাম যে অ্যালগোরিদম অ্যানালাইসিস করে ফাইন্যান্সিয়াল ডিসিশন দেয় কারা? যারা অ্যালগোরিদম ট্রেডিং করে। আসেন পরের প্রশ্ন। আচ্ছা, আরেকটা জিনিস, যেভাবে ব্যাখ্যাগুলো করে দিচ্ছি একটু কাইন্ডলি জিনিসটা একটু শেয়ার করে দিবেন, পোস্টগুলোতে একটু শেয়ার করে দিবেন, কারণ একটা কমন কথা বলা হয়, আপনি শেয়ার করলেন মানেই হচ্ছে আপনি একটু কেয়ার করলেন। So sharing is caring. So keep sharing with us and stay with us. You are watching Question Solution powered by Turning Point. আচ্ছা, আসেন পরবর্তী প্রশ্নে। যেটা বলা হয়েছে যে ড্রিমলাইন ইজ এ আমেরিকান ওয়াইড কি হচ্ছে বডিড এয়ারলাইন্স ডেভেলপড অ্যাজ মেনু 787 ড্রিমলাইন আর কি। 787 নিয়ে ভাই ব্যাপক কথাবার্তা হয়েছে, খুব সাম্প্রতিক সময়ের কোশ্চেন, এবং এই যারা মোটামুটি একটু পেপার পত্রিকা পড়েন, দুই একটা খবর টবর দেখেন, তারা এটা জানেন, এবং উত্তরটা হচ্ছে বোয়িং। কারণ বোয়িং কেন? কারণ বোয়িং কোম্পানির বিমানগুলো নিয়ে, বোয়িং কোম্পানির সব থেকে মানে এটাকে সিগনেচার প্রোডাক্ট, বোয়িং এটা বিমান কোম্পানি, ওরা বিমান বানায়, তো ওদের যে সব থেকে সিগনেচার প্রোডাক্ট যে প্রোডাক্টটা দিয়ে ওরা হচ্ছে ব্যাপক বিজনেস করছে, সারা পৃথিবীব্যাপী বিজনেস করছে। বাংলাদেশেও কিন্তু 787 ড্রিমলাইন আছে, ঠিক আছে, বিমানগুলো আছে। ইউএস বাংলা এয়ারলাইন্স ইউজ করে, ঠিক আছে, বাংলাদেশ বিমান ইউজ করে 787 মডেলের বিমানগুলো, এবং এই বিমানগুলো সাম্প্রতিক সময় অনেকগুলো অ্যাক্সিডেন্ট করছে, এবং সেই অ্যাক্সিডেন্টের জন্যই এই বোয়িং বিমানের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যাপক ফল করছে, এবং সেই নিয়ে প্রশ্নটা করেছে যে 787 ড্রিমলাইনটা এটা আসলে কোন কোম্পানি বানাইছে। ঠিক আছে, যারা মোটামুটি একটু পড়েছেন, যারা সাম্প্রতিক ঘটনা আর কি, মানে একদম হুবহু চলে আসে না, বাট মোটামুটি 1-1.5 মাস আগে এই ধরনের ঘটনাগুলো প্রচুর আলোচনা হচ্ছিল যে এই কোম্পানির বিমানগুলোই কেন আসলে বারবার অ্যাক্সিডেন্ট করতেছে। তো এবং আলটিমেটলি কিন্তু বোয়িং কোম্পানি এটা নিয়ে ব্যাপক চাপেও আছে, এবং অনেকে এটাও চিন্তা করেছে যে বোয়িং কোম্পানি হয়তো বন্ধ হয়ে যাবে, এবং এই জন্যই কোশ্চেনটা দিয়েছে সাম্প্রতিক কোশ্চেন যে এটা আসলে কারা বানাইছে। আচ্ছা, আসেন পরেরটা, যে হচ্ছে 2024-25 সিজনে চ্যাম্পিয়ন্স অফ ফ্রেঞ্চ লিগের চ্যাম্পিয়ন আসলে কারা হইছে। এইটা একটু কঠিন কোশ্চেন, কারণ নামগুলোই আপনার পড়তে কষ্ট হয়ে যাবে, এবং স্বাভাবিকভাবে হঠাৎ করে দেখলে আপনি নামগুলো বুঝবেন না, বাট একটা জিনিস যদি আপনি দেখেন আপনি উত্তরটা পারবেন। যারা মোটামুটি ওই যে কোপা আমেরিকা বা ফ্রেঞ্চ লিগ বা হচ্ছে ইউরোপা লিগগুলো দেখেন, ইউএফসি গুলো দেখেন, ওরা মোটামুটি জানবেন, বাট যারা জানেন না, এই দেখেন এই দলটার নাম হইতেছে পিএসজি। ঠিক আছে, পিএসজি কোন দলটা বলেন তো? যে দলটা ওই যে নেইমার খেলতো, যে দলটায় আমরা মেসিরি খেলতে দেখছি, ঠিক আছে, এমবাপ্পে খেলতে দেখছি, মানে বড় বড় ফুটবলের যারা মেগা স্টার, গিগা স্টার, এদেরকে আমরা একটা সময় খেলতে দেখছি। সেই দলটার নাম হচ্ছে পিএসজি, প্যারিস সেন্ট জার্মান। তো এই দলটাই আসলে মূলত ফ্রেঞ্চ লিগটা দিচ্ছে। যদি কোশ্চেনে পিএসজি থাকতো, যে পুরো নামটা না লিখে
ঠিক আছে, যদি পুরো পুরো নামটা না লিখে খালি পিএইচডি লিখে দিত তাহলে হয়তো বা অনেকে পারতেন। আমি দুইজনের সাথে কথা বলেও দেখছি তারা পিএইচডি দেখে পিএইচডি হলে কিন্তু পারতো, কিন্তু যেহেতু পিএইচডির ফুল ফর্ম ওরা জানে না যে প্যারিস সেন্ট জার্মান হচ্ছে পিএইচডির ফুল ফর্ম, এই জন্য আসলে অনেকেই কোশ্চেনটা পারে নাই। ঠিক আছে, এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল। আসেন, এই ছিল মোটামুটি জিকের পার্ট শেষ। আর একটা জিনিস বললাম সেটা হচ্ছে কোশ্চেনগুলো কিন্তু শেয়ার করে দিতে হবে, কারণ জিকেটা আমি যেটা অংশ নিয়ে আলোচনা করলাম জিকে এবং এখন যেটা করবো আইসিটি নিয়ে, ব্যাপারগুলো আসলেই ট্রিকি ছিল। মানে আমি বলবো না যে খুব সহজবদ্ধভাবে একদম সবগুলো আপনি পারছেন এরকমটা কিন্তু না। ঠিক আছে, যারা পেরেছেন আলহামদুলিল্লাহ ভালো পেরেছেন, বাট ইন আ ম্যাথ পিপলের কথা যদি বলি, কোশ্চেনটা যে খুব সহজ ছিল বা আপনি চাইলেই একদম সুন্দর মতো করে খুব কমফোর্টেবলি দাগায় আসতে পারছেন, মনে করছেন চিল, এই চিল কিন্তু করতে পারেন নাই। বিশেষ করে আইসিডি তো চিল করার কোনো সুযোগই নাই, আইসিডি যথেষ্ট কঠিন আসছে। ঠিক আছে, জিকেটাও তাও মোটামুটি একটা মডার্ন লেভেলের ছিল। 5টা টপিকের ভিতরে সব থেকে কঠিন যে টপিকটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং সেটা হচ্ছে আইসিডি। আইসিডিতে আজকে সবাইকে ভোগাইছে কম বেশি। আমার সাথে আপনারা এগ্রি করেন কিনা একটু জানাবেন, যে আমার কাছে মনে হয়েছে আইসিডিতে কম বেশি সবাইকে ভুগতে হয়েছে। একটু আমাকে জানাবেন তো আইসিডিটা আসলে কেমন হলো। আসেন শুরু করি আইসিডির ব্যাপারটা। একদম প্রথম যে কোশ্চেন, IPv6। আইপিভি মানে কি? ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। ইন্টারনেট প্রোটোকলের দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। দুইটা ভার্সন, কি বললাম, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, IPv6। IPv6 এর বিট কয়টা? IPv6 এর বিট হচ্ছে 128টা। আমি যদি ভুল করে না থাকি, দেখেন 128টা 128টা বিটের বিট হয়। মানে 128টা বিট বলতে কি, এটা সিকিউরিটি প্রোটোকল, যে কতগুলো সিকিউরিটি প্রোটোকল দিয়ে কাজ করে এটা মুখস্থ বিদ্যা। যারা মোটামুটি মুখস্থ করে গেছেন তারা পারছেন, যারা মুখস্থ করে যান নাই তারা আসলে কষ্ট করছেন। এছাড়া আসলে মানে এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আইসিটি কোশ্চেনগুলো আসলে একটু কষ্ট দিবে আপনারে। আসলে পরবর্তী কোশ্চেনটার দিকে যাই। আচ্ছা, আইসিটি সব থেকে কঠিন ছিল, হ্যাঁ একজন বলেছে। বাদ বাকিদের কেমন মনে হচ্ছে একটু শুনি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডাটা ভিজুয়ালাইজেশন টুল? ডাটা ভিজুয়ালাইজেশন টুল সেইটা নিয়ে যদি একটু কথা বলি, নট। ডাটা ভিজুয়ালাইজেশন টুল বলতে কি বোঝায় আসলে? দেখেন এইখানে পাওয়ার বিআই হচ্ছে এটা মাইক্রোসফট বানাইছে, পাওয়ার বিআই হচ্ছে মাইক্রোসফটের বানানো। পাওয়ার বিআই মাইক্রোসফটের বানানো। আমরা জানি লুকার হচ্ছে গুগল কোম্পানির। লুকার হচ্ছে গুগল কোম্পানির। এইটা মূলত এআই বেসড, হ্যাঁ, এইটা এআই দিয়ে কাজ করে। আচ্ছা আচ্ছা, তো উত্তর যেটা হয়েছে কোনটা ডাটা ভিজুয়ালাইজেশন টুল না, এই তিনটেই ডাটা ভিজুয়ালাইজেশন টুল, বাট মাইএসকিউএল হচ্ছে রাইট আনসার। এখন প্রশ্ন আসতে পারে, এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করছে। কি বুঝতে পেরেছেন কি বললাম, যে ডাটা ভিজুয়ালাইজেশন টুল কোনটা না, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করছে। দ্য রিজন ইজ দ্যাট ডাটার সাথে যখন আপনি দেখবেন মাইএসকিউএল মানে হচ্ছে মাই স্ট্রাকচারড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এবং এইটা দেখে কম বেশি যারা মোটামুটি কম্পিউটার পড়েন তারা কমনলি জানেন যে ডাটা নিয়ে যে যারা কাজ করে সেইটাই হচ্ছে এসকিউএল। ঠিক আছে, সো স্বাভাবিকভাবেই কনফিডেন্টলি হচ্ছে এরা এটা দাগাইছে যে না, এটা তো নিশ্চয়ই ডাটা ভিজুয়ালাইজেশন টুল এসকিউএল হবে। তার মানে বলছে কোনটা না, তার মানে এইটা হওয়ার একটা সুযোগ নেই। মানে 4টা অপশনের ভিতরে যেটা আপনি সবার আগে বাদ দিচ্ছেন, অ্যান্ড দ্যাটস দ্য রাইট আনসার। এখন কেন? কারণ হচ্ছে মাইএসকিউএল হচ্ছে একটা প্রোগ্রামিং, ঠিক আছে, একটা মেথড যারা ডাটা ভিজুয়ালাইজ করতে সাহায্য করে, ডাটা অ্যান্ড ভিজুয়ালাইজ করায়, বাট ওরা টুল না যে টুলের মাধ্যমে ডাটা ভিজুয়ালাইজটা আপনি করতেছেন। ঠিক আছে, এই যে একটা পার্থক্য আছে, এই তিনটা হচ্ছে। ঠিক আছে, আর উত্তরটা কি বললাম, উত্তরটা হচ্ছে এটা এআই নির্ভর, সরি, উত্তরটা হচ্ছে এই যে মাইএসকিউএল হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন টুল না, এবং এইটাই আসলে চাইছে হুইচ ইজ নট ডাটা ভিজুয়ালাইজেশন টুল। আচ্ছা, আসেন পরের প্রশ্নে। এর পরের প্রশ্ন যেটা বলছে যে iWork সুইটের জন্য কোনটা কাজে লাগে, এইটা হচ্ছে এইটা আসলে বলতে যেটা বুঝাইছে, আমরা যেমন জানি যে হচ্ছে মাইক্রোসফটের বা আমরা উইন্ডোজের যে ওয়ার্ডের সফটওয়্যার, ঠিক আছে, ওয়ার্ড সফটওয়্যার, সেটাকে আমরা বলি MS ওয়ার্ড বলি, আমরা কেউ হচ্ছে ডক বলি, ডক ফাইল বা ডক্স ফাইল, দুইটার একটাও না। প্রশ্ন করছে যে iWork সুইট মানে হচ্ছে অ্যাপলের যে অ্যাপলের ওয়ার্কের ভিতরে আসলে অ্যাপলের ওয়ার্ক চালানোর জন্য যে সফটওয়্যারটা লাগে সেই সফটওয়্যারটা কোনটা? উত্তরটা হচ্ছে পেজেস। একটু আনকমন লাগতে পারে, যারা এবং কি বললাম যারা বাসা থেকে মুখস্থ করে গেছেন, যাদের মুখস্থ আইসিটি হয়েছে
তারা মোটামুটি আইসিডিতে পারছেন, যারা মুখস্থ আইসিডি হয় নাই তারা ব্যাপক ভুগছেন আসলে আইসিডিটা, কারণ আইসিডিটা আসলেই কঠিন। এবং কারো যদি 5টা 6টার উপরে হয়, 5টার উপরে যদি আইসিডি হয়, তার মানে সেই আইসিডিতে আসলে দুর্দান্ত। আজকের কোশ্চেন থেকে অন্তত এটা বলতেই হবে। আচ্ছা আসেন, বলছে কোনটা এআই টুল না? এআই টুল না হচ্ছে ভল্ট। ভল্ট কোনো এআই টুল না। আমরা জানি চ্যাটজিপিটি এটা ওপেন এআই বানাইছে, এটা ইউএসএ বেসড। ডিপসিক এটা চায়না বেস, ঠিক আছে। কোপাইলট হচ্ছে কাদের বানানো? কোপাইলট হচ্ছে গুগলের বানানো। গুগল কোপাইলট বানাইছিল, এখন পরে সেইটা চেঞ্জ করে জিমিনি বানাইছে, বার্ড বানাইছে, ঠিক আছে। এই আপনার জিমিনি বলেন, বার্ড বলেন, এগুলো আচ্ছা দেখছি। এবং কোপাইলট মূলত অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড্রয়েড কেন্দ্রিক কাজ করে, হ্যাঁ। তো এগুলো একটাও না, মূলত ভোল্ট হচ্ছে এআই টুল না, এর সাথে এআই এর কোনো সম্পর্ক না। আচ্ছা, হুইচ ইজ নট এ ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? কোশ্চেন হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কোনটা না এটা চাইছে। আগে জানতে হবে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কি জিনিস। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হচ্ছে এইটা, যেই অপারেটিং সিস্টেমটা আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারেন, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। এবং সেইটা কোনটা? সেইটা হচ্ছে দেখেন ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে লিনাক্সের। বাদ বাকি আইওএস মানে হচ্ছে অ্যাপলের, কিচ্ছু করতে পারবেন না, ওরা যে সফটওয়্যার দিয়ে দিবে ওইটা দিয়ে আপনার চালাইতে হবে। উইন্ডোজের যদি উইন্ডোজের মানে মাইক্রোসফটের যদি উইন্ডোজ কথা বলেন, গুগলের যদি অ্যান্ড্রয়েডের কথা বলেন, দুইটাতেই অনেক কিছু আছে যেটা ফিক্সড, যেখানে কাস্টমাইজ করার কোনো রকম সুযোগ নেই। অনেক ফোল্ডার আছে যেখানে আপনি ঢুকতেই পারবেন না, ঠিক আছে। আপনি যদি মানে পিসি চালান, দেখবেন উইন্ডোজের সি ড্রাইভের ভিতরে অনেক ফোল্ডার আছে যে ফোল্ডারে আপনার কোনো অ্যাক্সেসই নাই, ইউ ক্যান নট ডু এনিথিং। এবং আইওএস এর কথা তো বাদই দিলেন, আইওএস আপনি ফোল্ডারই দেখতে পারবেন না, ঢোকা তো আরো পরের কথা, ফোল্ডার ভিজিবলই হবে না আপনার কাছে। গুগলে অ্যান্ড্রয়েডের কথা বলেন, সেম কাহিনী। বাট লিনাক্স যেটা, লিনাক্স হচ্ছে একদম ফ্রি ফর অল এভরিবডি, এখানে সফটওয়্যার কোনো বিক্রি হয় না, একদম পাবলিকলি পাওয়া যায়। আপনি ইচ্ছা মতো আপনার অপারেটিং সিস্টেম যা ইচ্ছা তাই বানাতে পারবেন, ইউ ক্যান ডু এনিথিং। এবং এটারই বলা হয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে লিনাক্সে। এবং এটা একটু জটিল কি জন্য? কারণ হচ্ছে যে যার মতো করে কাজ করে। সো স্বাভাবিকভাবেই যারা আইটি এক্সপার্ট বা যারা আইটি নিয়ে কাজ করে ওদের জন্য এটা ইউজার ফ্রেন্ডলি, বাট সাধারণ মানুষের জন্য লিনাক্স মোটেই ইউজার ফ্রেন্ডলি না। আসেন পরের প্রশ্নে, এখানে যেটা বলা হয়েছে, ইন কম্পিউটার হুইচ ইউনিট ইজ রেসপন্সিবল ফর ফেচিং এন্ড এক্সিকিউটিং ইনস্ট্রাকশন। ফেচিং এন্ড এক্সিকিউটিং ইনস্ট্রাকশন এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট করে, হ্যাঁ। মাদারবোর্ড বলেন, র্যাম বলেন, এরিথমেটিক লজিক ইউনিট বলেন বা আলু বলেন, এরা একটাও আসলে ফেচ এন্ড এক্সিকিউটের কাজ করে না। মানে এক্সিকিউট করা মানে আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হইলো, ফর এক্সাম্পল আমি যদি বলি, মনে করেন আপনাকে বলছে একটা মুভি প্লে করো, এখন আপনি কি মাদারবোর্ড মুভি প্লে করে? হাউ ফানি, মাদারবোর্ড আসলে কোনো কিছুই করে না, মাদারবোর্ড ইজ জাস্ট আ বোর্ড। ওর কোনো কাজ নেই, ওর কাজটা হইতেছে যে বিদ্যুৎটা যাতে ঠিকঠাক ভাবে এখান থেকে ওইখানে পাস হয়, সিগন্যাল যাতে ঠিকঠাক মতো পাস হয়, এটা হচ্ছে ওর কাজ। র্যামের কাজ হচ্ছে স্পিড বাড়ানো বা কমানো, যাতে হার্ড ডিস্কের সাথে ক্যাচ মেমোরির যাতে একটা মানে মিলটা থাকে, এটা হচ্ছে র্যাম করে। বা কি পরিমাণ ডাটা আমি একবার নিয়ে কাজ করব সেটা নিয়ে সে র্যাম কাজ করে। র্যাম কিন্তু কোনো এক্সিকিউশন কাজ করে না, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আলু, এরিথমেটিক লজিক ইউনিট। এরিথমেটিক লজিক ইউনিটের কাজ হইতেছে তোমাকে লজিকটা দেওয়া। আপনি যখন জিজ্ঞাসা করছেন আচ্ছা এটা ঠিক হবে না ওইটা ঠিক হবে, ও একটা লজিক দিবে, ও লজিক দিয়া বলবে 230, ও লজিক দিয়া বলবে হচ্ছে যে কোনটা আপনার জন্য ভালো হবে বা খারাপ হবে, ও একটা ডিসিশন দিবে, কারণ ও লজিক ইউনিট বলতেছি। বাট আপনার যখন কোনো কিছু এক্সিকিউট করতে হয়, বাস্তবায়ন করতে হয়, সেই কাজটা একদমই কন্ট্রোল ইউনিট করে, কারণ ওর কাছে এই অথরিটিটা থাকে। আচ্ছা, এরপরে আসেন এ ম্যাক্রো সফটওয়্যার লাইক এক্সেল, মানে এক্সেলে ম্যাক্রো অপশনটা কোন কাজে লাগে? এটা অ্যাডভান্স এক্সেলের পার্ট, প্র্যাকটিক্যালি মনে হয় না কেউ ইউজ করেন, যারা করেন তারা তো করেন, তবে মনে হয় না, মানে আমার অডিয়েন্স যারা আছেন আমার মনে হয় না আপনারা কেউ ম্যাক্রো অপশনটা প্র্যাকটিক্যালি ইউজ করছেন, মুখস্থ করলে যদি পারেন। এবং এটা কি বলা হয়েছে যে ম্যাক্রো এই সিস্টেমটা বা এই ফাংশনটা আসলে কোথায় লাগতেছে? এডিবি 230, হ্যাঁ এডিবি 230, আমি কি 250 বললাম? 230 তো বললাম মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে অটোমেটেড টাস্ক, মানে এক্সেলের ম্যাক্রো অপশনটা অটোমেটেড টাস্কের জন্য লাগে। জুম শিট বলেন, ফন্ট বলেন, ইনস্ক্রিপশন ফাইল বলেন, এগুলো কোনো কিছুই আসলে কোনো কিছুতেই আসলে ম্যাক্রো লাগে না, এটা লাগে মূলত হচ্ছে অটোমেটেড টাস্কের জন্য। আসেন এখানে একটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। এইটা স্ট্যাক সফটওয়্যারটা ইউজ করা হয়, ইন হুইচ ডাটা স্ট্রাকচার ইউজ, মানে এই স্ট্যাকটাই মূলত এই সফটওয়্যারটা, মানে এটা মূলত মুখস্থ ভাই, এটা পুরো ডিটেলস আসলে খুব একটা ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার না, তো ডিটেলসে জানা নাই। স্ট্যাকটা মূলত যে কাজটা করে ওরা লিফো মেথড ইউজ করে, বাট মূলত এটা কোথায় লাগে? এটা লাগে মূলত হচ্ছে যারা তেলের বিজনেস করে,
ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি ব্যারেল ব্যারেল তেল আনছেন, এখন তেল যদি আপনি ঢালেন, মনে করেন আপনার এক ব্যারেলে 50,000 লিটার বা 1 লাখ লিটার তেল আছে, ঠিক আছে, তো যদি 1 লাখ লিটার তেল থাকে, তো আপনার লাস্টে যে তেলটা ঢুকাইছেন, লাস্টে যে মনে করেন 5,000 লিটার ঢুকাইছেন আপনার ব্যারেলের ভিতরে বা আপনার ট্যাঙ্কারের ভিতরে, ওইটা তো আগে বের হবে, আপনার প্রথমে যেটা ঢুকে তো নিচে পড়ে গেছে, ওইটাকে তো আসলে চেঞ্জ করার সুযোগ নেই, ঠিক আছে। এই জন্য বিশেষ করে তেলের যে বিজনেস, ঠিক আছে, গ্যাসের যে বিজনেস, ওরা যে মেথডটা ইউজ করে ডাটা মানে ব্যবহার করে, সেটাই হচ্ছে লিফো মেথড, ঠিক আছে। এমনি ইন অ্যাকাউন্টিং মেথডে লিফো খুব একটা ইউজার ফ্রেন্ডলি না, বা লিফো অ্যাপ্লাই করবো না, আইএফআরএস এটা ফলো করে না, বাট কিছু কিছু বিজনেস আছে যে সকল বিজনেসে লিফো ছাড়া আসলে উপায় নেই, তার ভিতরে একটা বললাম কি তেলের বিজনেস, এবং এই ওদের জন্য যে সফটওয়্যারটা লাগে সেই সফটওয়্যারটা হচ্ছে স্ট্যাক সফটওয়্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ওপেন সোর্স সফটওয়্যার, কোনটা ওপেন সোর্স সফটওয়্যার না, এন্ড দ্যাটস কল্ড মাইক্রোসফট এক্সেল। কেন বলেন তো, একটু আগে ব্যাখ্যা দিছি যে যে সফটওয়্যারটা আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারবেন না, দ্যাটস কল্ড মাইক্রোসফট এক্সেল। আপনি মজিলা উবান্টু বলেন, লিব্রে অফিস বলেন, এই দুইটাই হচ্ছে, এই উবান্টু বা লিব্রে অফিস এই দুইটাই হচ্ছে লিনাক্সের সফটওয়্যার। যেহেতু লিনাক্সের অপারেটিং সিস্টেমটাই ওপেন সোর্স, তার মানে ওর সফটওয়্যারগুলোও ওপেন সোর্স। আচ্ছা, আর মজিলা ফায়ারফক্স কেন ওপেন সোর্স? যদিও এটা গুগলের সফটওয়্যার, বাট মজিলা ফায়ারফক্স ডাউনলোড করতে কোনো টাকা পয়সা লাগে না, এক্সেল ডাউনলোড করতে টাকা পয়সা লাগে। এখন আপনি যদি চিন্তা করে থাকেন আমি তো ফ্রি চালাই, আপনি করাপ্টারটা চালান, তো ওই চিন্তা করে লাভ নাই, উত্তরটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। লাস্ট প্রশ্ন, একদম 100তম প্রশ্ন, আমরা সেঞ্চুরিতে চলে আসছি, যে হাইয়েস্ট অ্যাক্সেস স্পিড দেয় কোনটা? উত্তরটা হচ্ছে ক্যাচ মেমোরি। এটা পরীক্ষায় বহুবার আসছে, এর আগের পরীক্ষায় খুব সম্ভবত আসছিল যে কোন মেমোরি স্পিড সব থেকে বেশি, উত্তর হচ্ছে ক্যাচ মেমোরি। এবং ক্যাচ মেমোরি মূলত আমরা যেটা বলি হার্ড ডিস্ক আর হচ্ছে র্যাম, এই দুইটার মাঝখানে থাকে ক্যাচ মেমোরি, এই দুইটার মাঝখানে এই মেমোরিটা থাকে, এবং যার কাজটা হচ্ছে এই দুইটার ভিতরে হচ্ছে ম্যাচ করা, যাতে দুইটা ফল না করে, এবং দুইটা স্পিডের ভিতরে ব্যাপক গ্যাপ থাকে, হ্যাঁ, এবং এই গ্যাপটাকে মিনিমাইজ করে হচ্ছে মূলত ক্যাচ মেমোরি। এবং একটা কম্পিউটারে ক্যাচ মেমোরি খুব বেশি হয় না, 4-5 মেগার মতো একটা ক্যাচ মেমোরি হয়। এই ছিল মোটামুটি আজকের কোশ্চেন। তো আমরা একদম শেষ সময় চলে আসছি, আমরা আবার দাদার কাছে একটু যাবো, দাদা যদি শেষ করেন। তাহলে আমরা আপনাদের কার কয়টা হইলো একটু জানাই দেন আমাদের, ঠিক আছে, আমাদের সাথে অ্যানসারটা মিলাইলেন, কার কয়টা হয়েছে একটু জানাই দেন। হ্যাঁ হ্যাঁ, শুনেন, আগামী 18 তারিখে আর একটা পরীক্ষা আছে আপনাদের, ঠিক আছে, আগামী কয় তারিখে বলেন? 18 তারিখ, আগামী 18 তারিখে 18 জুলাই আপনাদের আর একটা পরীক্ষা আছে। এটা কি পরীক্ষা? জনতা আরসির পরীক্ষা আছে। হ্যাঁ, এখন আমরা যেটা করছিলাম হচ্ছে আজকে যে পরীক্ষাটা হইলো এটার জন্য আমরা 4টা ক্লাস দিছি আর 2টা মডেল টেস্ট নিছি, এমটি মডেল টেস্ট। এখন এগুলো যারা দিছেন তারা কিন্তু অনেক উপকৃত হয়েছেন। আমরা 18 তারিখকে টার্গেট করে আমরা ক্লাস দিব কি না, আপনাদের মতামত কি? 18 তারিখে জনতার আরসির পরীক্ষা হবে, এই পরীক্ষাকে টার্গেট করে আমরা 3টা ক্লাস দিতে চাই, স্পেশাল সাজেশন ক্লাস, সাথে 2টা মডেল টেস্ট নিতে চাই। এখন এইখানে একটু কথা আছে, এই যে আরসির যে জনতার আরসির পরীক্ষাটা কে নিবে? পরীক্ষাটা নিবে হচ্ছে সিটিআই, নতুন ফ্যাকাল্টি, ঠিক আছে। এখন নতুন ফ্যাকাল্টি হইলেই কিন্তু তার প্যাটার্নটা একটু চেঞ্জ থাকে। যেমন দেখেন, আমি একটা কি পরছি, এটাকে কাতুয়া বলে, ঠিক আছে। সাইফুল স্যার উনি একটা শার্ট পরছে, তার মানে দুইজনের স্টাইল কিন্তু ভিন্ন। তেমনি আজকে যে পরীক্ষাটা কারা নিছে, আজকের পরীক্ষাটা নিছে হচ্ছে এফবিএস। 18 তারিখের পরীক্ষাটা নিবে হচ্ছে সিটিআই। তাহলে এই দুইটার স্টাইল কি সেম হবে? সেম হওয়ার সুযোগ নাই, এই দুইটার স্টাইল ভিন্ন। এখন এই সিটিআই কে টার্গেট করেই আমরা একটা শর্ট কোর্স দিতে চাই উইদাউট পেমেন্ট, কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, অনেকে লিখছেন যে করতে চান, আচ্ছা ফাইন। যারা আমাদের সাথে এই শর্ট কোর্সটা করতে চান সিটিআই কে টার্গেট করে 3টা ক্লাস আর 2টা মডেল টেস্ট, তারা পেজে চোখ রাখবেন, আমরা চমৎকারভাবে রুটিনটা দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু মিস করা যাবে না। এখন একজন জিজ্ঞেস করছেন সিটিআই মানে কি? সিটিআই মানে হচ্ছে সেন্টার, হ্যাঁ সিটিআই মানে হচ্ছে, একটু লিখে দেই, CENTER, সেন্টার ফর, তাই তো সাইফুল স্যার? সেন্টার ফর CTI, টিতে হচ্ছে ট্রেড,
ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, তাই তো না? ইনভেস্টমেন্ট, এটা নতুন ডিপার্টমেন্ট আর কি, ঢাকা এটা হচ্ছে ডিইউ, ডিইউ। ওকে, তাহলে ডিইউর একটা নতুন ডিপার্টমেন্ট সিটিআই, এরা হচ্ছে কি নিবে, পরীক্ষাটা নিবে। দাদা ক্যাশের রিটেন ক্র্যাশ কোর্স চালু করেন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রইলো। হ্যাঁ, আমরা তো ক্যাশের জন্য অলরেডি রিটার্ন শুরু করে দিয়েছিলাম আগেই, আমরা একটু অ্যাডভান্স করাই কেন? আপনারা দেখবেন যে পরীক্ষাগুলো খুব দ্রুত হয়ে যায়। যেমন এই যে 23 সালের পরীক্ষাগুলো, আপনারা অনেকেই বলবেন যে কালকে থেকে শুরু করি, পরশুদিন থেকে শুরু করি, দেখবেন এর মধ্যে অনেকেই শুরু করে ফেলবে, চমৎকার প্রিপারেশন নিয়ে ফেলবে। কিন্তু যারা শুরু করি ভাব, তাদের আর কখনোই করা হবে না। ঠিক আছে, এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আমাদের সাথে এসিটিআর শর্ট কোর্সটা করবেন। আর একটু জানাই, সেটা হচ্ছে 2023 সাল ভিত্তিক। আর একটু এটা বলে দিই, 2023 সাল, এগুলো কিন্তু পরীক্ষাগুলো সাইফুল স্যার দ্রুত হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, হয়ে যাবে যদি বলি যে বলছে যে সিনিয়র অফিসারের পরীক্ষাটা হবে নভেম্বরে, নভেম্বরে যদি পরীক্ষা স্টার্ট হয়, এই যে যে 22 সাল ধুমধারাক্কা পরীক্ষাগুলো হয়ে গেল, দেখবেন যে 23 সালগুলো ধুমধারাক্কা পরীক্ষা হয়ে যাবে। দেখবেন আপনি প্রিপারেশন নিতে চাইও পারবেন না কেন জানি। ঠিক আছে, তাহলে এইটার জন্য আমরা দুইটা ভাগ করি। এখানে টোটাল পোস্ট আছে কয়টা, 4096টা, 4096টা টোটাল পোস্ট। আপনার কয়টা লাগবে? আপনার লাগবে একটা পোস্ট। আপনি কখনোই এত পোস্ট দেখতে যাবেন না, আপনি মনে করে রাখবেন যে আপনার একটা পোস্ট দরকার। এটার জন্য যা করার এখন থেকে করতে হবে। দেখেন আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে মিরপুর 10 অফলাইন, মিরপুর 10, এটা হচ্ছে অফলাইনে করতে পারবেন আমাদের সাথে। হ্যাঁ, আগামী শনিবার, শনিবার কয় তারিখ হয় বলেন? 12 তারিখ, মানে আগামী কালকে 12ই জুলাই, 12ই জুলাই বিকেল 3টায়, বিকেল কয়টায়? 3টায় সেমিনার হবে। এই সেমিনারে আসবেন, সেমিনারে এসে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। চমৎকার একটা ডিসকাউন্টে আমরা ভর্তি নিয়ে নিব, অল্প টাকা, একদম অল্প টাকা। ঠিক আছে, ব্যাংকের কোর্স এত কম টাকায় করায় একমাত্র টার্নিং পয়েন্টের এই কলিজাটা তা আছে। ঠিক আছে, কারণ দেখবেন যে একটা কোর্স যেখানে এমসিকিউ, রিটেন, ভাইবা, 3টা কোর্স করবেন, কিন্তু আমরা এখানে দেখবেন যে অল্প মাত্র হয়তো 6000 7000 এরকম কিছু টাকা থাকতে পারে, এর চাইতে কমও থাকতে পারে। আমি রিকোয়েস্ট করব আগামীকাল যারা মিরপুর 10-এর আশেপাশে আছেন, তারা মিরপুর 10-এ বিকেল 3টায় চলে আসবেন। যদি মনে করেন আপনি অনেক দূরে আছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন কিসে? অনলাইন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আপনি টেকনাফ আছেন, তেতুলিয়া আছেন, কোনো সমস্যা নাই। আপনি ভর্তি হবেন, লেকচার শিট চলে যাবে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, ক্লাস করবেন জুমে, নিট অ্যান্ড ক্লিন একটা সার্ভিস নেবেন, 5 মাসের মধ্যে কি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তাহলে অনলাইনে আগামীকাল, আগামীকাল কয় তারিখ? 12ই জুলাই, 12ই জুলাই কয়টায়? রাত 8টায়, রাত 8টায়, রাত কয়টায়? রাত 8টায়, রাত 8টায় আমাদের সাথে সেমিনারে যুক্ত হয়ে যাবেন সবাই। যাদের আমি বলি, যাদের প্রিপারেশন আজকের পরীক্ষায় মনে করলেন ভালো হয়েছে, তারা আজকে রিটেন যা বই আছে নিজের কাছে একটু উল্টানোর চেষ্টা করেন। ঠিক আছে, যেহেতু আপনাদের আজকে যে পরীক্ষাটা হয়েছে এটা এফবিএসসি পরীক্ষাটা নিবে, তাহলে তাদের রিটেন প্যাটার্নটা কেমন আছে এটা একটু দেখে ফেলতে হবে। ঠিক আছে, আর যারা নতুন করে শুরু করতে চান রাত 8টায়। ওকে, এরপর আমাদের রিটেন কোর্স আসতেছে, রিটেন অনলাইনে রিটেন কোর্স আছে, অফলাইনে রিটেন কোর্স আছে, অফলাইনে এক্সাম কোর্স আছে, এরপর লাইব্রেরিতে সারাদিন পড়তে পারবেন, সব ফ্যাসিলিটিস আমরা রেখেছি। ঠিক আছে, আজকে যারা পরীক্ষা দিয়েছেন, যারা ভালো করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, যারা খারাপ করবেন তাদের জন্য দোয়া রইল। কেন? সামনে যেন আপনি ভালো করেন। ঠিক আছে ভাইরে, একটা জিনিস মাথায় রাখতে হবে, স্টুডেন্টরা যখন পরীক্ষা দিবে, কেউ পাস করবে, কেউ ফেল করবে, কারো পরীক্ষা ভালো হবে, কারো পরীক্ষা খারাপ হবে, এটা আপনাকে মানতে হবে। লাইফটা হচ্ছে, জীবনে যদি দুঃখ, কষ্ট, বেদনা, সুখ এগুলো না থাকতো, তাহলে এটা জীবন না। দেখবেন যে আপনি চলার পথে আপনার মনে হবে মাঝে মধ্যে 2-3 দিন প্রচুর পড়তে ইচ্ছে করবে, আবার 2 থেকে 3 দিন আপনাকে মনে হবে যে না, আমি এই জগৎ ছেড়ে দিব, আমার আবার ভালো লাগতেছে না পড়ালেখা। এই যে যখন মনে হবে যে ছেড়ে দিব, এই সময়টা যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, বিলিভ করেন আপনি অনেক দূর চলে যাবেন। আপনি একটা জিনিস কেন বোঝেন না, আমাদের ধরেন আমাদের কারো বাবা কৃষক,
কারো বাবা ছোট ব্যবসায়ী, আমাদের স্ট্রাগল করে চলতে হবে। আমরা টিউশনি করাই, ছোট একটা চাকরি করি, তার পাশাপাশি আমাদের কোর্স করতে হবে, ব্যাংকের জন্য পড়তে হবে। ব্যাংকের জন্য কেন? কারণ বিসিএস যদি যাই আমার 4 বছর 5 বছর লাগবে, কিন্তু ব্যাংকের জন্য আমরা দেখছি যে 6 মাস, অনলি 6 মাস প্রিপারেশন নিলে চাকরি হয়ে যায়। এই যে সাইফুল স্যার কথা বললেন এতক্ষণ, এই সাইফুল স্যার দেখেন এখন প্রাইভেট একটা ব্যাংকে জব করেন, কয়দিন প্রিপারেশন নিয়েছেন? সর্বোচ্চ 4 মাস। 4 মাস আমাদের সাথে চমৎকার প্রিপারেশন নিয়েছেন, এখন তিনি একজন ব্যাংকার। আমাদের পেজে একটু ঘাটেন, পেজে দেখেন আমাদের অসংখ্য উদাহরণ আছে যারা 6 মাস 8 মাস 7 মাসে আমাদের এখান থেকে চাকরি পায় চলে গেছে। আবারও বলি, বর্তমান আপনি যদি সময়ের সাথে তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। দেখেন আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের সন্তান, তাদের একটা চাকরি ভরসা, তাহলে এই চাকরিটা যত তাড়াতাড়ি পারি লুফে নিতে হবে। এরপরে আপনি বিসিএস বসেন, যা ইচ্ছা তাই করেন, কোনো আপত্তি নাই, কিন্তু একটা চাকরি আগে নিতে হবে। যাই হোক, আমাদের সাথে থাকেন, দেখেন আমাদের সার্ভিস সম্পর্কে একটু জানেন। আমাদের আগামীকালকে সেমিনার করেন, সেমিনার নেবে শ্রদ্ধেয় সুমন স্যার। সুমন স্যারের কাছে যত কথা আছে জিজ্ঞেস করেন, আসলে ব্যাংকের জন্য কি পড়তে হয়, কোথা থেকে পড়তে হয়, কতটুকু পড়তে হয়, কোন কোন টপিকসগুলো পড়লে আনাপ। এখন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আগে দেখবেন বড় বড় ম্যাথ আসতো, এখন শুধু বীজগণিতের উপরে ডিপেন্ড করতেছে। তাহলে এই বীজগণিতটা কিভাবে থাকবে, আমাদের প্রত্যেকটা শিটগুলো আপডেট হচ্ছে, ঠিক আছে। যাই হোক, আজকের কথা না বলি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের সাথে আবারও এই কথাটা জাস্ট একটু মনে করাই দেই যে ফ্রি কোর্স সবার জন্য। কি কোর্স? ফ্রি। ফ্রি কোর্স কিসের জন্য? জনতা আরসি। জনতা আরসি, আবার একটু লিখে দিলাম, বিরক্ত হেন না, ঠিক আছে। ফ্রি কোর্স করাবো জনতা আরসির জন্য। ক্লাস হবে কয়টা? ক্লাস হবে 3, 18 তারিখে টার্গেট। আর মডেল টেস্ট হবে কয়টা? মডেল টেস্ট হবে 2টা। তাহলে এইটা সবার জন্য ফ্রি থাকবে। হ্যাঁ, আমরা রুটিনটা ফেসবুক পেজে দিয়ে দিব, আর অফলাইনে যারা করতে চান তারা অফিস থেকে নিয়ে নেবেন। ওকে, তাহলে এই কোর্সটা যারা যারা করতে চান তারা কমেন্টসে কি লিখবেন? কমেন্টসে লিখবেন ইয়েস। ইয়েস লিখবেন কমেন্টসে। ইয়েস লিখলে আমরা তাদেরকে একটা প্রাইভেট গ্রুপে যুক্ত করাই নিব। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে।